আসসালামু আলাইকুম মালকিন। আমি আকাশ। আপনার ঘর সাফ করতে আর আপনার এই অহংকারী মনটা সাফ করতে দুটোতেই আমি ওস্তাদ। তা ইন্টারভিউ কি এখনই শুরু করবেন নাকি আমাকে সরাসরি রান্নাঘরের দখল নিতে বলবেন? তুই তুই আমার ঘর পরিষ্কার করবি? তোর তো চেহারা দেখে মনে হচ্ছে আয়নায় দাঁড়িয়ে সেলফি তুলতেই তোর দিন শেষ হবে। তুই জানিস আমার ঘর পরিষ্কার রাখতে হয়। এক ফোঁটা ধুলো যদি আমার ড্রেসিং টেবিলে পাই তবে তোর ওই গামছা দিয়ে তোকে বেঁধে বারান্দা দিয়ে ঝুলিয়ে দেব। ওরে বাবারে, মালকিন তো দেখি একদম আগ্নেয়গিরি। তা ঝুলিয়ে দেবেন দেন, কিন্তু তার আগে আমার হাতের এক কাপ কফি তো খেয়ে দেখুন। কফি খেলে আপনার এই তেতো মেজাজটা যদি একটু মিষ্টি হয়। তুই আমাকে মেজাজ শেখাচ্ছিস? তোর সাহস তো কম না। তুই কার সাথে কথা বলছিস জানিস? কাসেম সাহেব, একে এক্ষুনি বের করুন। ম্যাম, ছেলেটা কিন্তু দেখতে মন্দ না। একবার সুযোগ দিয়েই দেখুন না, অন্তত কফিটা তো টেস্ট করা যায়। হ্যাঁ ম্যাম, ওর কথা শুনবেন না, ওর হাতের কাজ দেখুন। আকাশ, যা তো বাবা, চট করে কফি বানিয়ে নিয়ে আয়। ঢাকার গুলশানের এক রাজকীয় ডুপ্লেক্স বাড়ি। বাড়ির প্রতিটি ইটে যেন আভিজাত্যের গন্ধ। এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি ঈশিতা চৌধুরী। লন্ডনে পড়াশোনা শেষ করে এসে বাবার কনস্ট্রাকশন কোম্পানি চালাচ্ছে। ঈশিতা দেখতে যতটা রূপবতী, মেজাজে ততটাই তেজস্বিনী। ওর ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নেই। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ওর সূচিবায়ুতা চরমে। গত 1 মাসে 7 জন কাজের লোক ওর মেজাজ সইতে না পেরে পালিয়েছে। আজ সকাল থেকেই ড্রয়িং রুমে যুদ্ধের প্রস্তুতি চলছে। ইহিতা সোফায় বসে দামি আইফোন টিপছিল, আর সামনে ভয়ে কাঁপছিল ম্যানেজার কাশেম সাহেব এবং ঈশিতার পিএ মিতু। ঈশিতা ফোনের স্ক্রিন থেকে চোখ না তুলে কড়া গলায় এক একজনকে হুকুম দিচ্ছিল। চলুন একটু শুনে আসি, তারপর আবার বর্তমানে আসছি। কাসেম সাহেব, আমি কি আপনাকে বলেছি না যে আমার একজন পারফেক্ট হাউস হেল্প দরকার? গত 3টা লোক যে এলো, তারা কি ঘর মোছে নাকি ফ্লোরে তেল লাগায়? কাল তো আমি প্রায় পিছলে পড়ে যাচ্ছিলাম। আপনি কি অন্ধদের ধরে এনে ইন্টারভিউ নিচ্ছেন? না 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 ম্যাম, এবার যাকে এনেছি সে একদম আলাদা। নাম আকাশ, দেখতে শুনতে মার্শাল্লাহ হিরোর মতো, কিন্তু দাবি করে সে নাকি রান্নায় উস্তাদ আর ঘর পরিষ্কারে জাদুকর। এই যে বাইরে দাঁড়িয়ে আছে। ম্যাম, ছেলেটাকে দেখে তো মনে হয় না ও ঝাড়ু দিতে পারবে। ওর ভাবসাব তো দেখি কোনো র্যাম্প মডেলের মতো। চোখে মুখে এক অদ্ভুত তেরামি। আমি দেখেছি ওকে কিছুক্ষণ আগে। মিতু, তুই কি এখানে পাত্র দেখতে এসেছিস নাকি কাজ করতে? কাশেম সাহেব, ভেতরে পাঠানোকে। যদি 10 সেকেন্ডের মধ্যে আমার মেজাজ খারাপ করে তবে ঘাড় ধরে গেটের বাইরে পাঠিয়ে দেবেন। ঠিক তখনই ড্রয়িং রুমে ঢুকলো আকাশ। পরনে একটা আসমানি রঙের ফতুয়া, নিচের লুঙ্গিটা বেশ কায়দা করে কাছা মারা, কাঁধে একটা গামছা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আকাশের হাঁটা চলা বা চোখের দৃষ্টিতে কোনো ভয় বা দাসত্বের চিহ্ন নেই। সে সরাসরি ঈশিতার সামনে গিয়ে একগাল হেসে দাঁড়ালো। তারপরের কাহিনী তো শুনলেনি, এবার বর্তমানে আসি। সবার কথা শুনে কফি বানাতে গিয়ে 10 মিনিট পর আকাশ একটা ট্রে নিয়ে ফিরে এলো। কফির সুগন্ধে পুরো ড্রয়িং রুম মম করছে। ঈশিতা অনিচ্ছা সত্ত্বেও এক চুমুক দিল এবং ওর চোখ বড় বড় হয়ে গেল। ওর মেজাজ মুহূর্তে একটু ঠান্ডা হলো, কিন্তু ইগো তো অনেক বড়। ভালো লাগলেও স্বীকার তো করা যাবে না। ঈশিতা মুখ বাঁকিয়ে বলে, কফি তো ঠিক আছে, কিন্তু খুব একটা আহামরি কিছু না। চিনি একটু বেশি হয়েছে। তুই কি ভেবেছিস চিনি খাইয়ে আমাকে পটিয়ে ফেলবি? আকাশ মুচকি হেসে ঈশিতার খুব কাছে গিয়ে ঝুঁকে। চিনি বেশি দেইনি মালকিন, আপনার মেজাজটা বেশি তেতো তো, তাই ব্যালেন্স করতে একটু মিষ্টি বাড়িয়েছি। তা কাজটা কি আমার পাকা, নাকি আমি আবার ওই ডাস্টার হাতে নিয়ে আপনার টেবিলটা একটু ঘষে দেখাবো? ঈশিতা আকাশের এত কাছে আসা দেখে অস্বস্তিতে পিছিয়ে গিয়ে বলে, একদম দূরে দাঁড়িয়ে কথা বলবি। তুই আমাদের কাজের লোক, আমার বন্ধু না, ঠিক আছে? তোকে রাখলাম বেতন 10,000। আর শোন, তুই থাকবি নিচে স্টোর রুমের পাশের ঘরে। আমার পারমিশন ছাড়া দোতলায় উঠবি না। ঈশিতা চলে যায়। আকাশ কি ভেবে যেন একটা মুচকি হাসি দেয়। দুপুরের দিকে ঈশিতার বাবা মোজাম্মেল সাহেব আর মা শাইলা বেগম ডাইনিং এ বসে গল্প করছিলেন। সাথে ঈশিতার বান্ধবী শিলাও আছে। শিলা একটু বেশি দেমাগী আর আধুনিক। ও মাই গড ঈশিতা, এই ছেলেটা তোর নতুন কাজের লোক?
এ তো দেখতে একদম সিনেমার হিরোর মতো। তুই কি ঘর মোছার জন্য এনেছিস নাকি রোমাঞ্চ করার জন্য? শিলা তুই কি থামবি? ও শুধু কাজের লোক। আকাশ, এই আকাশ, এইদিকে আয়। জি মালকিন, কিছু বলবেন নাকি এই আপাকে এক গ্লাস তেঁতুলের শরবত বানিয়ে দেব? ওনার মুখটা দেখে মনে হচ্ছে ভেতরে অনেক টক জমে আছে। হোয়াট? তুই আমাকে অপমান করছিস? ঈশিতা, তোর এই চাকর তো দেখি মুখে মুখে তর্ক করে। একে এক্ষুনি কান ধরে বের কর। আহা শিলা, রাগ করিস না, ছেলেটা তো কৌতুক করছে। আকাশ, তুই যা তো শিলাকে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত বানিয়ে দিয়ে আয়। ঈশিতা, ছেলেটার মধ্যে একটা তেজ আছে। আমার কেন জানি মনে হচ্ছে ও এ বাড়িতে বেশ হাঙ্গামা করবে। আব্বা তুমি ওকে লাই দিচ্ছ? আকাশ, তুই শরবত বানিয়ে এই ডাইনিং টেবিলে 3বার মুছবি, একটাও দাগ যেন না থাকে। যদি থাকে তবে আজ তোর লাঞ্চ ব্রেক বাতিল। আকাশ যেতে যেতে ফিসফিস করে ঈশিতার কানের কাছে। টেবিল তো মুছবই বস, আপনার মনে যে রাগের দাগগুলো আছে সেগুলো মুছতে কত সময় লাগবে সেটা ভাবছি। আকাশ, তুই কি বললি? এক্ষুনি দাঁড়া। আকাশ ততক্ষণে রান্নাঘরের ভেতর হাওয়া হয়ে গেছে। ঈশিতার আগে গজগজ করতে করতে সোফায় বসে রইলেন। শিলা আর মিতু টিটকারি দিয়ে হাসছে। বিকালে ঈশিতা ওর ড্রেসিং টেবিলের সামনে বসে মেকআপ করছিল। হঠাৎ বাইরে থেকে ঝনঝন করে শব্দ এলো। ঈশিতা দৌড়ে বেরিয়ে দেখলেন আকাশ ড্রয়িং রুমের সেই দামি ইতালিয়ান ফুলদানিটা ভেঙে ফেলেছে। ঈশিতা আকাশের কলার ধরে ঝাঁকিয়ে বলে, তুই এটা কি করলি? তুই জানিস এই ফুলদানির দাম কত? 5 লাখ টাকা। তুই তো 7 জন্মের বেতন দিয়েও এটা শোধ করতে পারবি না। তুই এক্ষুনি বের হয় বাড়ি থেকে। আকাশ একদম শান্তভাবে ঈশিতার হাতটা নিজের কলার থেকে সরিয়ে দিয়ে বলে, আরে মালকিন, শান্ত হন। ফুলদানিটা তো কাচের ছিল তাই ভেঙেছে, কিন্তু আপনি যেভাবে চিল্লাইতেছেন তাতে তো আপনার গলার রগ ছিঁড়ে যাবে। 5 লাখ টাকা তো আমার কাছে তো এখন 5 টাকাও নাই। এক কাজ করেন, আমি এই 5 লাখ টাকা শোধ করতে আপনার বাড়িতে আজীবন গোলামি করি। গোলামি? তুই আমার গোলাম হওয়ার যোগ্য নোস। ওরা তোকে এনেছে বলে কাজ করছিস। কাশেম সাহেব, একে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করুন। ম্যাম, এখন এই বৃষ্টিতেও কোথায় যাবে? আর ও তো ইচ্ছে করে ভাঙিনি। আকাশ ঈশিতার একদম চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ঈশিতা ম্যাম, দামি জিনিস ভাঙলে কষ্ট হয় জানি, কিন্তু আপনি যেভাবে একটা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেন তাতে ওনার মনের ফুলদানিটা যে ভেঙে যায় সেটার দাম কত? ঈশিতা এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। এই সাধারণ কাজের ছেলের মুখে এত বড় কথা! ওর ইগোতে প্রচন্ড আঘাত লাগলো। ঈশিতা ওর চশমাটা ঠিক করে কড়া গলায় বললেন, ঠিক আছে, তুই থাকবি, কিন্তু এই ফুলদানির দাম শোধ করার জন্য তোকে দিনে 18 ঘন্টা খাটতে হবে। ঘাস কাটবো আর আপনার দিকে তাকাবো বস, দিনটা তো ভালোই কাটবে। আকাশ একটা বাক্য হাসি দেয়। ঈশিতা নিজের ঘরে গিয়ে দরজা ধারাম করে বন্ধ করে দেয়। পরদিন সকালে 7টা। গুলশানের এই বাড়ির বাগানে শিশির ভেজা ঘাসগুলো চিকচিক করছে। ঈশিতা বারান্দায় দাঁড়িয়ে কড়া 1 কাপ ব্ল্যাক কফি খাচ্ছে। ওর পরনে দামি সিল্কের বাথরোব। কিছুক্ষণ পর নিচে তাকিয়ে দেখলো আকাশ একটা পুরনো লুঙ্গি কাছা মেরে আরেকটা গেঞ্জি গায়ে দিয়ে কাছি হাতে ঘাস কাটছে। কিন্তু ঘাস কাটার চেয়েও বেশি সে গান গাইতে ব্যস্ত। ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া। সে কাঁচি দিয়ে ঘাস কাটার বদলে বাতাসের তলোয়ার চালানোর মতো ভঙ্গি করছে। ঈশিতা বারান্দা থেকে চিৎকার করে, কাল সকাল থেকে তুই বাগানের ঘাসও কাটবি। আকাশ, তুই কি এখানে কনসার্ট করতে এসেছিস? কালকের 5 লাখ টাকার ফুলদানির কথা মনে আছে তো? ঘাসগুলো যদি 1 ইঞ্চিও ছোট বড় হয় তবে তোকে দিয়ে আমি আজ দুপুরে সারা বাড়ির মেঝের টাইলস জিভ দিয়ে চাটাবো। আকাশ উপরে তাকিয়ে দাঁত বের করে হাসে। ওরে বাবারে, ঈশিতা মালকিন তো দেখি সকালেই বাঘিনী হয়ে গর্জন দিচ্ছে। আপনি নিচে নেমে আসেন না, আপনার পায়ের তলার ঘাসগুলো তো আপনার মতোই শক্ত হয়ে গেছে। একটু জল দেন বস, নয়তো কাঁচি ভাঙবে কিন্তু মন ভাঙবে না। ঈশিতার আগে সিঁড়ি দিয়ে গট গট করে নিচে নেমে আসে। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর কত সাহস তুই আমার নাম ধরে ডাকিস? আমি ঈশিতা চৌধুরী, আর তুই আমার বাগানের ঘাস কাটার লোক। মনে রাখবি, তুই আমার পায়ের ধুলো হওয়ারও যোগ্য নোস। ঈশিতা যখন আকাশের সামনে এসে আঙ্গুল উঁচিয়ে বকা দিচ্ছিলেন, আকাশ হঠাৎ কাজ থামিয়ে সোজা হয়ে দাঁড়ালো।
ওর ঘামে ভেজা কপাল আর তীক্ষ্ণ চোখের দৃষ্টি ঈশিতাকে এক মুহূর্তের জন্য থমকে দিল। আকাশ একটু ঝুঁকে ঈশিতার চোখের দিকে তাকিয়ে বলে, ধুলো তো সবাই মালকিন, আপনি দামি জুতো পরেন বলে ধুলো দেখতে পান না। আর নাম, নাম তো মানুষ ডাকার জন্যই রাখে। আপনি যদি আমাকে আকাশ বলে ডাকতে পারেন তবে আমি কেন আপনাকে ঈশিতা বলবো না? সুন্দর নাম তো সুন্দর মানুষেরই হয়, কিন্তু আপনার মেজাজটা তো তিতা করল্লার জুস। তুই তুই আজ তো একটা জঙ্গলি। তোর গায়ের ঘামের গন্ধ, তুই আমার সামনে আসবি না। কাশেম সাহেব, একে ধরুন। ঠিক তখনই গেট দিয়ে সাদা রঙের একটা BMW গাড়ি ঢুকলো। গাড়ি থেকে নামলো আরমান, ঈশিতার কলেজের বন্ধু এবং ওর ব্যবসার পার্টনার হওয়ার জন্য বেশ পাগল। আরমান দেখতে বেশ হ্যান্ডসাম, কিন্তু ভেতরে প্রচন্ড অহংকার। আরমান সানগ্লাসটা খুলে ঈশিতার কাছে এসে বলে, হ্যালো ঈশিতা, গুড মর্নিং ডার্লিং। কি ব্যাপার এই সকালবেলায় গিয়ে ভূতটার সাথে কথা বলে মুড নষ্ট করছে কেন? ঈশিতা, তুমি জানো না আমি নোংরা একদম সহ্য করতে পারি না। চলো এখান থেকে। আকাশ আরমানের সামনে গিয়ে দাঁড়িয়ে গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে বলে, ও, আপনি সেই আরমান সাহেব যার কথা শুনি বাড়িতে ম্যামের পিছনে কুত্তার মতো ঘুরেন, কিন্তু ম্যাম পাত্তা দেয় না। হে হে। তা সাহেব, আপনার জুতোটা তো বেশ চকচকে, কিন্তু আপনার দামি পারফিউম দিয়েও আপনার ভেতরের পচা গন্ধটা ঢাকা যাচ্ছে না। আর ঈশিতা মালকিন তো আমার সাথেই কথা বলবেন, কারণ আমি ওনার ঘর আর মন দুটোই পরিষ্কার করি। আরমান রাগে আকাশকে ধাক্কা দিয়ে দেয়। এই ছোট্ট লোক, তোর সাহস কত তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলিস? ঈশিতা, এই চাকুটাকে এখনই বের করো, না হলে আমি কিন্তু তোমার বাবার কাছে কমপ্লেন করব। ঈশিতা আরমানকে শান্ত করতে গিয়ে আকাশকে কড়া গলায় বলে, আকাশ, তুই আরমান সাহেবের পায়ে ধরে মাফ চা এক্ষুনি। তুই জানিস উনি কে? উনি আমাদের কোম্পানির ইনভেস্টর হতে যাচ্ছেন। পায়ে ধরবো? তা ধরতে পারি, যদি সাহেব স্বীকার করেন যে ওনার পায়ের মোজায় একটা ফুটো আছে। আমি তো মালি মানুষ, নিচের দিকেই বেশি তাকাই। সে আরমানের দিকে তাকিয়ে চোখ টিপল। আরমান নিজের পা লুকিয়ে নিয়ে অপ্রস্তুত হয়ে বলে, ঈশিতা, দেখেছো ও আমাকে হিউমিলিয়েট করছে। আমি আজই এই বাড়ির কন্ট্যাক্ট ক্যান্সেল করব। ঈশিতা আরমানের হাত ধরে। আরে আরমান, রাগ করো না, ও একটা পাগল। আকাশ, তুই এক্ষুনি এখান থেকে যা। তোকে আজ দুপুরে লাঞ্চ দেওয়া হবে না, এটা তোর শাস্তি। আকাশ শীষ দিতে দিতে চলে গেল। ঈশিতার মা শাইলা বেগম আর বাবা মোজাম্মেল সাহেব তখন ডাইনিংয়ে নাস্তা করতে বসেছেন। ঈশিতার ছোট বোন অন্তরা, যে কলেজে পড়ে, সে আকাশকে বেশ পছন্দ করে ফেলেছে ওর দুষ্টুমি আর চটপটে স্বভাবের জন্য। অন্তরা নাস্তা খেতে খেতে বলে, মা, আমাদের নতুন কাজের ছেলেটা কিন্তু দারুণ। ও আমাকে সকালে একটা ফানি জোক শুনিয়েছে। ওর নাম আকাশ না হয়ে স্মাইল কিং হওয়া উচিত ছিল। হ্যাঁ, ছেলেটার বুদ্ধি আছে ঈশিতা, তো রেগেই আগুন। কিন্তু আকাশ যেভাবে ওকে পাল্টা জবাব দেয়, তাতে ঈশিতার ইগোটা একটু হলেও ধাক্কা খাচ্ছে। কিন্তু আরমান তো ওকে দু চোখে দেখতে পারছে না। আর সকালে বাগানে যা হলো, তাতে আরমান যদি রাগ করে ইনভেস্টমেন্ট তুলে নেয় তবে আমাদের লস হবে। ঈশিতা তো বিজনেস ছাড়া কিচ্ছু বোঝে না। ডাইনিং টেবিলের পাশে আকাশ তখন সবার জন্য চা নিয়ে এলো। ঈশিতা আর আরমানও ভিতরে ঢুকলেন। ঈশিতা তখনও রেগে গজগজ করছেন। ঈশিতা টেবিলে সজোরে চড় মারে। আকাশ, তুই এখানে কেন এসেছিস? আমি তোকে রান্নাঘরে থাকতে বলেছি না? আরমান সাহেবের চায়ে যেন এক ফোঁটাও চিনি না থাকে, ওনার সুগার প্রবলেম আছে। আকাশ চা দিতে দিতে আরমানের দিকে তাকিয়ে বলে, সুগার প্রবলেম নাকি মনের প্রবলেম সাহেব? আর এই নিন ঈশিতা মালকিন আপনার চা। এতে আমি একটু বেশি আদা দিয়েছি। আপনার এই যে সারাক্ষণ চিল্লাইতে চিল্লাইতে গলা বসে যায়, ওটার জন্য খুব দরকার। আরমান চায়ে চুমুক দিয়ে থুতু করে ফেলে দিয়ে বলে, ইয়াক, এটা কি? এতে লবণ দেওয়া? ঈশিতা, তোমার চাকর আমাকে মারতে চায়। ওরে বাবা, ভুল হয়ে গেছে। আসলে সাহেবের মুখে এত তিতা কথা যে আমি ভেবেছি লবণ দিলে বোধহয় ব্যালেন্স হবে। ঈশিতা মালকিন, আপনি চোখে দেখুন তো আপনারটা কেমন হয়েছে। ঈশিতা চায়ের কাপটা আকাশের দিকে ছুঁড়ে মারতে চাইল, কিন্তু আকাশ সরে গেল। আকাশ, তুই এক্ষুনি স্টোর রুমে যা। তোকে আমি আজ 100 বার কান ধরে উদ্বস করাবো। তুই আমার গেস্টকে অপমান করছিস। আরমান দাঁড়িয়ে ওঠে। ঈশিতা, আমি চলে যাচ্ছি। যেদিন এই জঙ্গলিটা এই বাড়ি থেকে বিদায় নেবে সেদিন আমি আবার আসবো। গুড বাই। আরমান রাগ করে চলে গেল।
ঈশিতা আকাশের দিকে তাকিয়ে খুনের নেশায় তেড়িয়ে এলো। ওর চশমাটার আগে কাঁপছিল। ঈশিতা আকাশের কলার ধরে ওর মুখের একদম কাছে গিয়ে বলে, তুই কি চাস আমার বিজনেসটা ডুবে যাক? তুই কেন ওকে অপমান করলি? তুই কি জানিস তুই কে? তুই এই বাড়ির একটা আবর্জনা। আকাশ ঈশিতার কলার ধরা হাতটার উপর নিজের হাত রেখে শান্ত গলায় বলে, আবর্জনা তো আমি পরিষ্কার করি বস, কিন্তু আরমান সাহেব যে আপনার কোম্পানির শেয়ার হাতিয়ে নেওয়ার প্ল্যান করছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না। আপনি তো শুধু টাকা দেখেন, মানুষ চেনেন না। আমি মালি মানুষ, আমি আগাছা উপড়ে ফেলতেই জানি। আপনার জীবন থেকে ওই আগাছাটা আমি উপড়াবো, কথা দিলাম। ঈশিতা এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। আকাশের গলার স্বরার চোখের গভীরতা ওকে কাঁপিয়ে দিল। সে হাতটা সরিয়ে নিল। ড্রয়িং রুমে অন্তরা আর মোজাম্মেল সাহেব চুপচাপ এই দৃশ্য দেখছিলেন। ঈশিতা কোনো কথা না বলে নিজের রুমে দৌড়ে চলে গেল। ওর মনে হলো এই সাধারণ কাজের ছেলেটা ওর ভিতরে এক অদ্ভুত অস্বস্তি তৈরি করছে। আকাশ ভাই, আপনি তো দেখি বাঘিনীকে বিড়াল বানিয়ে দিলেন। আরে অন্তরা আপা, বাঘিনী তো রাখলেই সুন্দর, বিড়াল হলে তো আর শাসন করা যাবে না। চলেন এবার আপনার কলেজের ব্যাগটা গুছিয়ে দেই। ঈশিতা ওর রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালেন। ওর গাল দুটো কেন জানি লাল হয়ে আছে। রাগে নাকি অন্য কিছুতে সে বুঝতে পারছে না। ওর মাথায় শুধু আকাশের ওই একটা কথাই ঘুরছে। আমি আপনার জীবন থেকে আগাছা উপড়াবো। ঈশিতা মনে মনে বলল, তোর এত বড় সাহস আকাশ, তুই আমার জীবন নিয়ে কথা বলিস? তোকে আমি এমন শিক্ষা দেব যে তুই এই নাম ভুলে যাবি। দুপুর 12টা। ঈশিতা চৌধুরীর মেজাজ এখন মরুভূমির তপ্ত বালুর চেয়েও বেশি গরম। সকালে সে ঘটনার পর সে ঠিক করেছে আকাশকে আজ ভাতে মারবে। ঈশিতা ওর এসি রুমে বসে মিতুর সাথে অফিসের ফাইল চেক করছিল, কিন্তু ওর মাথায় ঘুরছে আকাশকে কিভাবে আরো বেশি নাস্তানাবুদ করা যায়। সে বেল টিপে আকাশকে ডাকলো। আকাশ দরজায় এসে গামছাটা কাঁধে রেখে সেই চিরচেনা তেরা হাসি দিয়ে দাঁড়িয়ে রইল। ঈশিতা ফাইলের উপর থেকে কড়া চোখে তাকিয়ে বলে, ওরে আমার হাসির রাজা, দাঁত বের করে বন্ধ কর। কালকের 5 লাখ টাকা আর আজকের আরমান সাহেবের শার্টের দাম সব মিলিয়ে তোর উপর আমার 7 লাখ টাকার দেনা। এই টাকা শোধ না হওয়া পর্যন্ত তুই আমার কেনা গোলাম, বুঝলি? আকাশ দরজায় হেলান দিয়ে বলে, গোলামি তো করছি মালকিন, তা এবার কি হুকুম? ঘর কি হারপিক দিয়ে মুছবো, নাকি আপনার ওই দামি মেকআপ বক্সের পাউডার দিয়ে উঠোন ঝাড়ু দেব? আপনার যা করার স্বভাব, তাতে তো আমার ভয় লাগে। ইয়ার কি করবি না? এখন রান্নাঘরে যা। আজ বাসায় আমার 3 বান্ধবী আসবে লাঞ্চে। তুই একা রান্না করবি। মেনু হলো কাচ্চি বিরিয়ানি, আস্ত খাসির রোস্ট আর জালি কাবাব। 1 ফোঁটা লবণও কম বেশি হলে ওই ফুটন্ত তেলের কড়াইয়ে তোকে চুবিয়ে লাল করে ফেলবো। যা এখান থেকে। মুখ কালো করে দাঁড়িয়ে আছিস কেন? যা। ঈশিতা, ও তো মালি, ও কি একা এত রান্না পারবে? যদি সব নষ্ট করে ফেলে? তোর বান্ধবীরা তো এমনিতেই খুব দেমাগি, পরে তোকে নিয়ে হাসাহাসি করবে। নষ্ট করলেই তো মজা। তখন ওর বেতন থেকে আরো 10,000 টাকা কাটবো, আর ওকে দিয়ে সারা রাত ডাইনিং টেবিলের নিচে বসে পাহারা দেওয়াবো। ওর এই হিরোগিরি আজ আমি বের করছি। মালি হয়ে রান্নাঘরে ঢোকার শখ আমি মিটিয়ে দেব। রান্নাঘরে এখন লঙ্কাকাণ্ড চলছে। আকাশ একা 10 হাতের কাজ করছে। ওদিকে ঈশিতার বান্ধবীরা শিলা, রুহি আর সুমি এসে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। এর মধ্যে শিলা একটু বেশি আকাশকে অপদস্থ করতে উন্মুখ হয়ে আছে। শিলা সোফায় গায়ে নিয়ে বলে, ঈশিতা, তোর ওই মডেল চাকরটা কোথায়? শুনলাম সে নাকি আজ রান্না করেছে। সে কি বিরিয়ানির বদলে ঘাস সেদ্ধ খাবে নাকি? সত্যি ঈশিতা, তুই কি পাগল হয়েছিস? আমাদের স্টেটাস তো জানিস, ওই গেও ভূতটার হাতের রান্না আমরা খাবো? আমাদের লেভেলটা তো একবার চিন্তা করবি। ওকে দেখলে তো আমার মনে হয় ওর ডাস্টবিন পরিষ্কার করার যোগ্য। তোরা চিন্তা করিস না, সে যদি খারাপ রান্না করে তবে আজ ওকে আমি চাবুক দিয়ে পেটাবো। তোরা শুধু ড্রামাটা এনজয় কর। আকাশ, আকাশ, খাবার রেডি নাকি? চালও এখনো ধুইনি। আকাশ রান্নাঘর থেকে চিৎকার করে, হচ্ছে মালকিন, আপনার রাগের আগুনেই তো মাংস সেদ্ধ হয়ে গেছে। আর একটু সবুর করেন, আপনাদের পেটের চর্বি গলানোর মতো খাবারই বানাচ্ছি। 8 ঘন্টা পর ডাইনিং টেবিলে খাবার সাজানো হলো। ঈশিতা আর ওর বান্ধবীরা বসলো। আকাশ খুব বিনয়ের সাথে খাবার বেড়ে দিচ্ছে, কিন্তু ওর চোখে মুখে সেই শয়তানি হাসি। ঈশিতা চশমাটা নাকের ডগায় নামিয়ে খাবারের দিকে ঘৃণার চোখে তাকিয়ে দেখছে। সুমি এক লোকমা মুখে দিয়ে চিৎকার করে, থু থু, ঈশিতা, এটা কি?
বিরিয়ানিতে এত ঝাল কেন? আমার তো জিভা জ্বলে যাচ্ছে। তুই কি আমাদের মারতে চাস? এই চাকরটা কি লবণের বদলে লঙ্কার গুঁড়া ঢেলেছে? শিলা গ্লাসের জল এক চুমুকে খেয়ে বলে, আর রোস্টটা দেখ, কামড় দেয়াই যাচ্ছে না ঈশিতা। তোর এই চাকরটা তোকে বিষ খাওয়াতে চায়। সে কি ভেবেছে আমরা মানুষ নাকি ভাগাড়ের জানোয়ার? এই ছোট লোকটাকে এক্ষুনি বের কর। ঈশিতা এবার সুযোগ পেয়ে টেবিল চাপড়ে দাঁড়ালো। আকাশ এইদিকে আয়। তুই কি ইচ্ছে করে খাবার এত ঝাল দিয়েছিস? তুই কি ভেবেছিস আমার গেস্টদের অপমান করে তুই পার পেয়ে যাবি? তোকে আজ আমি জ্যান্ত কবর দিব। মালকিন, ঝাল তো আমি দেইনি। আসলে আপনাদের কথাগুলোই এত ঝাল যে খাবারের ঝাল তো ওটার কাছে নস্যি। আর রোস্ট শক্ত, ওটা তো আপনার হৃদয়ের মতো শক্ত করে বানিয়েছি যাতে আপনাদের শক্ত দাঁত দিয়ে চিবোতে সুবিধা হয়। ঈশিতার আগে হিতাহিত জ্ঞান হারিয়ে এক গ্লাস পানি আকাশের মুখে ছুঁড়ে মারল। তুই আমার মুখে মুখে কথা বলিস? তুই কে? তুই এই বাড়ির একটা আবর্জনা ছাড়া আর কিচ্ছু না। এই মুহূর্তে এইসব খাবার তুই একা বসে খাবি। এক দানা যেন প্লেটে না থাকে, এটাই তোর শাস্তি। আকাশ মুখের পানি গামছা দিয়ে মুছতে মুছতে বলে, খাবো তো অবশ্যই। লবণ ঝাল তো আমার কাছে অমৃত লাগে। কিন্তু মালকিন, আপনার বান্ধবীরা যে না খেয়ে যাচ্ছে, ওদেরকে আমি একটু মুড়ি মেখে দেব? ওদের পেটে তো এমনিতেই অনেক কুটিল গ্যাস জমে আছে। রুহি দাঁড়িয়ে উঠে। ঈশিতা, আমরা চললাম। তোর এই অসভ্য আর ছোট লোক চাকরের সাথে তুই থাক। আমাদের আর এখানে এক মুহূর্ত থাকার রুচি নেই। তোর চয়েস এত জঘন্য জানলে আসতামই না। ছি। বান্ধবীরা আগে গজ গজ করতে করতে চলে গেল। ঈশিতা এখন খুনের নেশায় আকাশের দিকে তেড়ে এলো। ওর ইগোতে এমন চোট আগে কখনো লাগেনি। ঈশিতা আকাশের কলার ধরে ওকে দেওয়ালের সাথে চেপে ধরল। তুই আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। তুই জানিস ওরা আমাকে নিয়ে এখন বাইরে গিয়ে কি হাসাহাসি করবে? তোকে আজ আমি পুলিশে দিব। তুই জেনে শুনে রান্না নষ্ট করেছিস আমার মান মারার জন্য। আকাশ একদম কাছে থেকে ঈশিতার চোখের দিকে তাকিয়ে বলে, পুলিশে দেবেন? দিন, কিন্তু তার আগে নিজের কাছে জিজ্ঞেস করেন তো বস, আপনি কি আসলে চেয়েছিলেন আমি ভালো রান্না করি? আপনি তো চেয়েছিলেন আমি যেন ফেল করি যাতে আপনি আমাকে অপমান করতে পারেন। আপনার সেই হীন ইচ্ছা তো আমি পূরণ করেছি। এখন আপনি হাসছেন কেন? খুশি হন। ঈশিতা হঠাৎ হাতটা সরিয়ে নিয়ে চিৎকার করে, তুই আমার সাথে ফিলোসফি ঝাড়বি না। তুই আজ রাতে বাগানে ঘুমাবি। মশা কামড়াক আর সাপ কামড়াক, তুই ঘরের ভেতরে ঢুকবি না। এইটাই তোর শেষ হুকুম। তোর কপালে আজ অঝোর বৃষ্টি আছে। যা এখান থেকে। ঈশিতা ওর রুমে গিয়ে দরজা লক করে দিল। ওর বাবা মোজাম্মেল সাহেব আড়াল থেকে সব দেখছিলেন। সে আকাশের কাছে এসে কাঁধে হাত রাখলো। আকাশ বাবা, ঈশিতা একটু বেশিই করে ফেলেছে। তুমি খেয়েছিস কিছু, নাকি ও ঝাল বিরিয়ানি খাচ্ছিস? ওর কথা আমার কানে নিস না। চিন্তা করবেন না স্যার, আমি তো এসব ঝাল সহ্য করতে অভ্যস্ত। আপনার মেয়ে যত বেশি চিল্লাবে ওর গলার ব্যায়াম তত ভালো হবে। আমি আছি তো, ওর ওই একদমই আমি ছোট করব। রাত 2টা, বাইরে প্রচন্ড বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়েছে। ঈশিতা ওর এসি রুমে কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ওর কানে বাজছে আকাশের ওই কথাটা। আপনি তো চেয়েছিলেন আমি যেন ফেল করি। হঠাৎ করে একটা বিকট আওয়াজে বিদ্যুৎ চমকালো। ঈশিতা ছোটবেলা থেকেই বজ্রপাতে প্রচন্ড ভয় পায়। সে বারান্দার দিকে তাকাতেই দেখলো আকাশ বাগানের সেই ছোট প্লাস্টিকের শেডটার নিচে গুটিসুটি মেরে বসে ভিজছে। মরুকা ওখানে। ওর যা তেজ, একটু ঠান্ডা হওয়া দরকার। কিন্তু যদি ওর কিছু হয়ে যায়, আব্বা তো আমাকে আস্ত রাখবে না। না না, সে আস্ত একটা শয়তান। ওর কিছু হবে না। সে তো ইচ্ছে করেই ওভাবে বসে আছে যাতে আমার দয়া হয়। আমি অত বোকা না। কিন্তু বজ্রপাতের তীব্রতা বাড়তে ঈশিতার ভয় চরমে উঠল। সে কোনো মতে তোয়ালে জড়িয়ে নিচে নেমে এলো। মেইন গেট খুলে দেখলো আকাশ কাঁপছে, কিন্তু ওর মুখে সেই তেরা হাসিটা তখনও লেগে আছে। এই এই ভেতরে আয়। ড্রয়িং রুমের কোনায় কুকুরটার মতো শুয়ে থাকবি। তোর যা অবস্থা তাতে কাল সকালে তোকে হসপিটালে নিতে হলে আমার আরো টাকা খরচ হবে। যা ভেতরে, একদম আমার সোফায় বসবি না। আকাশ কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে বলে, ও মা, মালকিনের মনে কি তবে মায়া হলো, নাকি বজ্রপাতের শব্দে ভয় পেয়ে আমাকে পাহারা দেওয়ার জন্য ডাকতে এসেছেন? চুপ কর, একদম আমার সামনে আসবি না। তো শরীর থেকে পানি পড়ে, আমার দামি কার্পেট নষ্ট হচ্ছে।
ওই কোনায় গিয়ে বস। একটা শব্দ করলে আমি তোকে আবার কলার ধরে বাইরে বের করে দেব। একদম দেওয়াল ঘেঁষে বসবি। আকাশ ভিজে গেঞ্জিটা খুলে ড্রয়িং রুমের মেঝেতে বসে পড়ে। ঠিক আছে বস, কার্পেট তো আপনার কলিজার চেয়েও দামি, ওটা আমি নষ্ট হতে দেব না। আপনি গিয়ে শান্তিতে ঘুমান। আমি বরং এখানে বসে বসে ভাবি কাল সকালে আপনার জন্য কি জঘন্য ব্রেকফাস্ট বানানো যায়। কাল সকালে তুই কিচ্ছু বানাবি না। তুই কাল থেকে বাড়ির কুকুরের ঘর সাফ করবি। এইটাই তোর নতুন কাজ। তোর যোগ্য জায়গা ওইটাই। কুত্তার সাথে থাকবি তুই। ঈশিতা গটগট করে উপরে চলে গেল। আকাশ অন্ধকার ড্রয়িং রুমে বসে হাসতে লাগলো। সে জানে ঈশিতার রাগের দেওয়ালে ফাটল ধরাতে ওর এই বৃষ্টিতে নিচে নেমে আসাই যথেষ্ট। ঈশিতা ওর রুমে গিয়ে নিজের উপরেই বিরক্ত হলো। কেন সে আকাশকে ভেতরে আনলো? ওর ঘৃণা কেন এত দুর্বল হয়ে যাচ্ছে? ঈশিতা শপথ করলো কাল সে আকাশকে এমন একটা জঘন্য কাজে লাগাবে যা সে স্বপ্নেও ভাবেনি। সকাল 8টা। ঈশিতা চৌধুরীর মেজাজ আজ আরও গরম। কাল রাতের ওই বৃষ্টির ঘটনায় তার নিজের উপরই রাগ হচ্ছে। কেন সে আকাশকে ভেতরে আনলো? কেন তার মনে একটু দয়া হলো? এইসব চিন্তা করতে করতে সে ঠিক করলো আজ আকাশকে অফিসের বদলে কেন সে আকাশকে ভেতরে আনলো? কেন তার মনে একটু দয়া হলো? এইসব চিন্তা করতে করতে সে ঠিক করলো আজ আকাশকে অফিসের বদলে ওর কলেজে নিয়ে যাবে। ঈশিতা গুলশান কমার্স কলেজের BBA লাস্ট ইয়ারের স্টুডেন্ট। সে ঠিক করেছে আকাশকে আজ ওর লেবার কাম বডিগার্ড বানিয়ে কলেজে নিয়ে যাবে এবং সবার সামনে ওকে অপমান করবে। ঈশিতা ওর রুমে রেডি হচ্ছিল। পরনে দামি জিন্স আর একটা স্টাইলিশ টপস, চোখে দামি সানগ্লাস। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মেকআপ ঠিক করতে করতে ভাবল আজ আকাশকে এমন একটা অবস্থায় ফেলবে যে ও কলেজের গেট দিয়েই পালাতে চাইবে। মিতু, ওই চাকরটাকে ডাক। ওকে আজ আমার সাথে কলেজে যেতে হবে। আর শোন, ওকে বলবি ওই ওর নোংরা গামছা যেন সামনে না নেয়। কলেজের গেটে ওটা দেখলে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। ম্যাম, আকাশ তো ড্রয়িং রুমের মেঝেতেই ঘুমিয়ে আছে। ওর শরীরটা মনে হয় কালকের বৃষ্টিতে একটু খারাপ হয়ে গেছে। ও কাঁপছে। কাঁপছে? নাটক করছে? ও আমার মায়া বাড়ানোর জন্য। ওকে বল যদি 10 মিনিটের মধ্যে রেডি না হয় তবে আমি ওকে চাবুক দিয়ে পিটিয়ে কলেজে নিয়ে যাব। যা। আকাশ ভেতর থেকে সবই শুনল। সে কথা না বাড়িয়ে ঈশিতার গাড়িতে উঠল সাথে। কলেজের গেটের সামনে ঈশিতার দামি গাড়ি এসে থামল। ঈশিতা নামার সাথে সাথে কলেজের ছেলেমেয়েরা ওর দিকে তাকিয়ে হা করে রইল। ঈশিতা চৌধুরীর ভাবসাবই আলাদা। ঠিক তখনই গাড়ির পেছনের দরজা খুলে আকাশ নামলো। ওর পরনে একটা পুরনো জিন্স আর একটা গেঞ্জি, কাঁধে ওর সেই চিরচেনা গামছা। আকাশ গাড়ির ট্রাঙ্ক থেকে ঈশিতার বিশাল বড় প্রজেক্টের ফাইল আর কলেজের ব্যাগ বের করলো। আকাশকে দেখে ঈশিতার বান্ধবীরা শিলা, রুহি আর সুমি দৌড়ে এলো, সাথে আরো কয়েকটা মেয়ে। নিপুণ নামের এক মেয়ে আকাশের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, ও মাই গড ঈশিতা, এটা কে? তোর নতুন বডিগার্ড নাকি কোনো মডেল যাকে তুই চাকর বানিয়েছিস? এ তো দেখতে একদম হিরো, শুধু ড্রেস আপটা একটু গেও। সত্যি ঈশিতা, তুই কি পাগল হয়েছিস? আমাদের কলেজের গেটে এই ছোট লোক চাকরটা কিনেছিস কেন? ও কি আমাদের লেভেলের? ওকে দেখলে তো আমার ঘেন্না হয়। ঈশিতা গর্বের সাথে আরমানকে আসতে দেখে বলে, শোন তোরা, এই হলো আমার নতুন লেবার। আমার প্রজেক্টের ফাইল অনেক ভারী, তাই ওইটা টানার জন্য একে এনেছি। আর হ্যাঁ, যদি কেউ আমার সাথে বেয়াদবি করে তবে একে দিয়েই আমি তাকে সাইজ করাবো। ও হলো আমার পালিত কুকুর। আকাশ কোনো কথা বলল না, কেবল চুপচাপ তাকিয়ে রইল। ঠিক তখনই কলেজের ঈশিতার পেছনে ঘোরা আরমান কালকে শার্ট ভেজার পর থেকে ওর রাগ ছিল। সে ওর দলবল নিয়ে এলো। আরমান আকাশকে দেখে বাঁকা হাসলো। আরমান আকাশের সামনে গিয়ে টিটকারি দিয়ে বলে, আরে এটা তো সেই ড্রেন পরিষ্কার করা চাকরটা। কি রে, আজ কি কলেজের টয়লেট সাফ করতে আসছিস? তোর তো সাহস কম না, তুই ঈশিতার সাথে কলেজে আসছিস? আকাশ একদম শান্তভাবে ঈশিতার ব্যাগটা এক কাঁধে রেখে অন্য হাত দিয়ে আরমানের শার্টের কলারটা একটু ঠিক করে বলে, টয়লেট তো সাফ করবই সাহেব, তবে তার আগে আপনার ওই কুটিল মুখটা একটু সাফ করা দরকার। আর ঈশিতা মালকিন তো আমাকে ছাড়া এক পাও নড়তে পারেন না। আমি তো ওনার সব কিছু সামলাই। কি বলেন বস? ঈশিতার আগে হিতাহিত জ্ঞান হারিয়ে আরমানকে শান্ত করতে গিয়ে আকাশকে কড়া গলায় বলে, আকাশ, তুই মুখ বন্ধ রাখ। তুই আমার লেবার, বডিগার্ড নোস। যা, এইসব ফাইল আমার ক্লাসরুমে নিয়ে যা।
একটা ফাইলে যদি দাগ লাগে তবে তোর চামড়া তুলে নেব। যা এখান থেকে। আকাশ শীষ দিতে দিতে ফাইলগুলো নিয়ে কলেজের করিডোর দিয়ে হাঁটতে লাগলো। কলেজের ছেলেমেয়েরা ওর দিকে তাকিয়ে হাসাহাসি করছে। ঈশিতার বান্ধবী নিপুণ তখনও হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছে। কলেজের অডিটোরিয়ামে বিবিএর প্রেজেন্টেশন চলছে। ঈশিতার গ্রুপকে আজ ওর প্রজেক্ট সাবমিট করতে হবে। ঈশিতা স্টেজে উঠে ওর প্রেজেন্টেশন শুরু করলো। ওর বান্ধবীরা পেছনের সিটে বসে আকাশকে নিয়ে টিটকারি দিচ্ছে। আকাশ এক কোণায় দাঁড়িয়ে আছে। ওর কাঁধে তখনও গামছাটা জলজল করছে। প্রেজেন্টেশন চলার সময় হঠাৎ ঈশিতার ল্যাপটপটা হ্যাং হয়ে গেল। প্রজেক্টর বন্ধ হয়ে গেল। অডিটোরিয়ামে সবাই চেঁচামেচি শুরু করলো। ঈশিতা স্টেজে দাঁড়িয়ে অপমানে লাল হয়ে যাচ্ছে। আরমান পেছনের সিট থেকে হাসছে। কি হলো ঈশিতা চৌধুরী? দামি ল্যাপটপ তো, মনে হয় চাকরে নজর লেগেছে। মিতু, মিতু স্যারকে ডাক, টেকনিশিয়ানকে ডাক। আমার প্রজেক্টের প্রেজেন্টেশন নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক তখনই আকাশ কোনো কথা না বলে স্টেজে উঠে এলো। ও ল্যাপটপটার কাছে গিয়ে 2-3টা কি টিপলো। তারপর ল্যাপটপের পেছনের একটা প্লাগ খুলে আবার লাগালো। এক নিমিষেই প্রজেক্টর চালু হয়ে গেল। ঈশিতার প্রেজেন্টেশনের স্লাইড আবার স্টেজে দেখা গেল। অডিটোরিয়ামে পিনপতন নীরবতা। ঈশিতা হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছে। এই গিয়েও কাজের ছেলে ল্যাপটপ ঠিক করলো। আকাশ ঈশিতার কানের কাছে ফিসফিস করে। কি বস, প্রজেক্টর তো ঠিক হলো, কিন্তু আপনার ওই রাগী মুখটা কি একটু ঠিক করবেন? নয়তো স্যাররা মার্কস কম দেবে কিন্তু। আপনার চশমাটাও একটু ঠিক করেন, ওটা নাকের ডগায় নেমে গেছে। ঈশিতা অপমানে আর লজ্জায় আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তুই স্টেজে কেন এসেছিস? তুই কি টেকনিশিয়ান? যা এখান থেকে। তোর জন্য সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। যা। আকাশ স্টেজ থেকে নেমে আবার এক কোণায় গিয়ে দাঁড়ালো। ঈশিতা ওর প্রেজেন্টেশন শেষ করলো ঠিকই, কিন্তু ওর মনের ভিতর ঝড় বইছে। একদিকে আকাশের প্রতি ঘৃণা, অন্যদিকে এই মুহূর্তে সে ওর সম্মান বাঁচালো। কিন্তু ঈশিতা তা স্বীকার করতে নারাজ। কলেজ শেষে ঈশিতা আর ওর বান্ধবীরা কলেজের ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। আকাশ ক্যান্টিনের বাইরে দাঁড়িয়ে আছে। নিপুণ বারবার ক্যান্টিনের কাছের দরজা দিয়ে আকাশের দিকে তাকাচ্ছে। নিপুণ ঈশিতার হাত ধরে। ঈশিতা, তোর আর এই চাকরটা কিন্তু সত্যিই জিনিয়াস। ও কিভাবে ল্যাপটপ ঠিক করলো দেখলি? ওর নাম কি সত্যি আকাশ? ওকে দেখলে তো আমার মনে হয় ও কোনো বড় লোকের ছেলে, যে তোর উপর ক্রাশ খেয়ে চাকর হয়েছে। নিপুণ, তুই কি পাগল হয়েছিস? ও আস্ত একটা শয়তান, জঙ্গলি। ওর নাম আকাশ না, ওর নাম হওয়া উচিত ছিল কুত্তা। ওকে আমি এমন শিক্ষা দিব যে ও ল্যাপটপ ঠিক করা ভুলে যাবে। আজ রাতে ওকে দিয়ে আমি বাথরুম পরিষ্কার করাবো। ক্যান্টিন থেকে বের হওয়ার সময় আরমান ওর দলবল নিয়ে আবার ঈশিতার পথ আটকে দাঁড়ালো। আরমানের হাতে তখন ঈশিতার একটা পুরনো ডায়েরি, যা সে চুপি চুপি ঈশিতার ব্যাগ থেকে চুরি করেছে। আরমান ডায়েরিটা বাতাসে দুলিয়ে বলে, হ্যালো ঈশিতা, আমি জানি তোমার এই ডায়েরিতে অনেক সিক্রেট লেখা আছে। তুমি যদি আমাকে কলেজের সবার সামনে প্রপোজ না করো, তবে আমি আজই এই ডায়েরিটা কলেজের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেব। ঈশিতা আতঙ্কে আর রাগে কাঁপতে কাঁপতে বলে, আরমান, তুই আমার সাথে ডিল ক্যান্সেল করছিস? তাও তো আমি তো তুই ডায়েরিটা চুরি করেছিস। দিয়ে দে ওটা, ওতে আমার পার্সোনাল কথা লেখা আছে। দিয়ে দে বলছি। আরমান ডায়েরিটা নিয়ে দৌড়াতে শুরু করলো। ঈশিতা ওর পেছনে দৌড়াতে গিয়ে নিজের হিল জুতো সামলাতে না পেরে পিছলে পড়লেন। ঈশিতা সরাসরি আকাশের গায়ের উপর গিয়ে আছড়ে পড়লেন। আকাশ ওর কোমর জড়িয়ে ধরে ব্যালেন্স করলো। ঈশিতার মুখ তখন আকাশের একদম বুকের কাছে। ঈশিতার সানগ্লাসটা পড়ে গেছে। ওর বড় বড় চোখ দুটো এখন আকাশের চোখের দিকে তাকিয়ে। আকাশের গায়ে সেই ঘামের গন্ধ ঈশিতার নাকে এসে লাগলো। ঈশিতার হৃদস্পন্দন মুহূর্তেই দ্রুত হলো। এই অনিচ্ছাকৃত আলিঙ্গন ঈশিতার মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করলো। ওর ঘৃণা আর রাগ যেন এক মুহূর্তের জন্য হারিয়ে গেল। আকাশ ঈশিতার কোমর শক্ত করে ধরে ওর চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কি বস, আপনি তো দেখি কোলে ওঠার জন্য পাগল। আরমান সাহেবকে ডায়েরিটা দিতে চান নাকি আমি কেড়ে নিয়ে আসবো? আপনি যদি না বলেন তবে আমি ওনার হাত গুঁড়ো করে দেব। ঈশিতা হঠাৎ হোশ ফিরে এসে আকাশকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তুই আমাকে জড়িয়ে ধরেছিস? তোর কত সাহস! যা, আরমানের কাছ থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে আয়। যদি ওটা কলেজের নোটিশ বোর্ডে টাঙায় তবে আমি তোকে জ্যান্ত কবর দেব। যা। আকাশ এক দৌড়ে গিয়ে আরমানের সামনে দাঁড়ালো। আরমান ডায়েরিটা নিয়ে হাসছিল।
আকাশ কোনো কথা না বলে আরমানের হাত থেকে ডায়েরিটা এক ঝটকায় কেড়ে নিল। তারপর আরমানের বুকে একটা সজোরে ধাক্কা দিয়ে ওকে ড্রেনের পাশে ফেলে দিল। আকাশ আরমানের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, সাহেব, ডায়েরিটা তো আপনি চুরি করেছেন, কিন্তু আপনার ছোট লোক মেয়ে তো কেউ চুরি করতে পারবে না। ঈশিতা চৌধুরী হলেন আমার বস, ওনার ডায়েরি নিয়ে খেলা করবেন না। আর যদি কখনো ওনার সামনে আসেন তবে আমি আপনাকে এই ড্রেনে চুবিয়ে রাখবো। আকাশ ডায়েরিটা হাতে নিয়ে ঈশিতার কাছে ফিরে এলো। ও ডায়েরিটা ঈশিতার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন বস, আপনার সিক্রেট। এখন কি একটু হাসবেন নাকি আবার আমাকে চাবুক দিয়ে পেটাবেন? ঈশিতা ডায়েরিটা কেড়ে নিয়ে রাগে ফেটে পড়লেন। তুই আমার ডায়েরিতে হাত দিয়েছিস? তুই কি জানিস ওতে কি লেখা আছে? তোর মতন ছোট লোক ওই ডায়েরিতে হাত দেওয়ার যোগ্য নোস। মিতু, গাড়ি স্টার্ট দে। আমি আজই এই চাকরটাকে পুলিশে দেব। ঈশিতা গটগট করে গাড়িতে গিয়ে বসলো। আকাশ ওর পিছে পিছে গাড়িতে উঠল। ওর মনে হলো আজ ওর আত্মসম্মান একদম ধুলোয় মিশে গেছে। ওর কলেজের বান্ধবীরা আর আরমান ওকে নিয়ে এখন হাসাহাসি করবে। কিন্তু ঈশিতা জানে না, ওর এই রাগ আর ঘৃণা আকাশের ভালোবাসার দেওয়ালে ফাটল ধরাতে ওর এই অনিচ্ছাকৃত আলিঙ্গনই যথেষ্ট। ঈশিতা গাড়িতে বসে নিজের উপরই বিরক্ত হলো। কেন সে আকাশকে ধাক্কা দিয়ে সরালো না? ওর হার্টবিট কেন এত দ্রুত হলো? ওর কি তবে আকাশের প্রতি অন্য কোনো অনুভব আসছে? না না, ও আজ তো একটা চাকর। ওর প্রতি ঘৃণা ছাড়া আর কিছু নেই। ঈশিতা শপথ করলো কাল সে আকাশকে এমন একটা জঘন্য কাজে লাগাবে যা সে স্বপ্নেও ভাবেনি। কলেজ থেকে ফেরার পর ঈশিতার মেজাজ এখন ফুটন্ত কড়াইয়ের তেলের মতো। একদিকে আরমানের অপমান, অন্যদিকে আকাশের ওই অনিচ্ছাকৃত আলিঙ্গন, সব মিলিয়ে সে নিজের উপরই বিরক্ত। ঈশিতা ড্রয়িং রুমে ঢুকে সোফায় ব্যাগটা ছুঁড়ে মারল। আকাশ পেছনে ফাইলগুলো নিয়ে শান্তভাবে দাঁড়িয়ে আছে, মুখে সেই বাঁকা হাসি। ঈশিতা আকাশের দিকে তর্জনী উঁচিয়ে বলে, তুই তুই আজ যা করেছিস তার জন্য তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। আমার ডায়েরিতে হাত দিয়েছিস, আমার কোমর জড়িয়ে ধরেছিস, তোর সাহস তো হিমালয় ছাড়িয়ে গেছে। আরে মালকিন, আপনি তো তখন পটল তোলার মতো উল্টো পড়েছিলেন। আমি না ধরলে তো আপনার ওই দামি নাকটা চ্যাপ্টা হয়ে যেত। আর আপনি তো বললেন ডায়েরি আনতে, তখন তো প্লাস্টিক সার্জারি করতে আরও 10 লাখ লাগতো। আমি তো আপনার টাকা বাঁচালাম। চুপ কর, একদম চুপ। কাশেম সাহেব, একে নিয়ে যান। আজ রাতে ও কুকুরের ঘরে শোবে। মোজাম্মেল সাহেব সিঁড়ি দিয়ে নামতে নামতে গম্ভীর গলায় বলে, থামো ঈশিতা, অনেক হয়েছে। আমি সব শুনেছি। আকাশ আজ যা করেছে সেটা কোনো কাজের ছেলে না, একজন দায়িত্ববান মানুষ করতে পারে। ঈশিতার বাবা মোজাম্মেল সাহেবকে আজ খুব শক্ত মনে হচ্ছে। ওনার পাশে ঈশিতার মা শাইলা বেগমও দাঁড়িয়ে আছেন। ওনারা দুজনে মিলে মনে হয় কোনো গোপন সিদ্ধান্ত নিয়েছেন। ঈশিতা, তোর মেজাজ আর তোর এই ইগো স্বভাবের জন্য কোনো ভালো ঘরের ছেলে তোকে বিয়ে করবে না। আর আরমান যে কি চিজ সেটা আজ প্রমাণ হয়ে গেছে। আমার কোম্পানির ভবিষ্যৎ আর তোর নিরাপত্তার জন্য আমি ঠিক করেছি আকাশের সাথেই তোর বিয়ে হবে আজ রাতেই। হোয়াট? আব্বা, তুমি কি পাগল হয়ে গেছো? এই লুঙ্গি পরা কাজের ছেলের সাথে আমার বিয়ে? যে আমার ঘর ঝাড়ু দেয় সে আমার বর হবে? কখনো না। আমি বিষ খাবো তবু এই জঙ্গলিকে বিয়ে করব না। আরে বড় সাহেব, আমার তো ঘর বাড়ি নেই, মা বাবা নেই, আমি একা মানুষ। মালকিন তো আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে। আমার জীবনটাকে এভাবে তেজপাতা করে দেবেন? না বাবা আকাশ, তুই ছাড়া আমার এই পাগলি মেয়েকে কেউ সামলাতে পারবে না। আমরা তোকে আমাদের ছেলের মতোই দেখি, তুই রাজি হয়ে যা। আকাশ হা হয়ে যায়। ঈশিতা চিৎকার করে বাড়ি মাথায় তুলছে। আমি মানবো না। মৃত্যু পুলিশ ডাক। আব্বা আমাকে কিডন্যাপ করছে। ও মরে গেলেও আমি ওর বউ হব না। কিন্তু মোজাম্মেল সাহেবের জেদের কাছে ঈশিতার চিৎকার টিকল না। ঈশিতার ফোন কেড়ে নেওয়া হলো, ওকে রুমে আটকে রাখা হলো। রাত 10টার দিকে কাজী ডেকে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হলো। ঈশিতা লাল বেনারসি পরে রাগে কাঁপছিল। মনে হচ্ছিল এক্ষুনি কাউকে খুন করবে। আর আকাশ একটা পুরনো শেরওয়ানি, যা মোজাম্মেল সাহেব দিয়েছেন, পরে ভেবাচিকা খেয়ে বসে আছে। বাবা আকাশ, বলো আলহামদুলিল্লাহ কবুল। আকাশ ঈশিতার দিকে এক পলক তাকিয়ে ফিসফিস করে, কবুল তো বলছি হুজুর, কিন্তু আমার বিমার টাকাটা যেন রেডি থাকে। এই বাঘিনী তো আমাকে আস্ত রাখবে না, তখন যাতে পালিয়ে চলে যেতে পারি। কবুল। ঈশিতা দাঁতে দাঁত চিবিয়ে বলে, কবুল। কিন্তু মনে মনে বলে,
কবুল না রে ছাগল, তোর কপালে আজ যমরাজ নাচছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ। ঈশিতাকে ওর নিজের রুমেই পাঠানো হলো, যেটা এখন বাসর ঘর। আকাশ দরজায় দাঁড়িয়ে ঢোক গিলছে। সে জানে ভেতরে গেলে আজ থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হবে। সে সাহস করে ঘরে ঢুকলো। দেখলো ঈশিতা খাটের উপর বসে আছে, হাতে একটা বড় কাচের ফুলদানি। ঈশিতা আকাশকে দেখেই বাঘিনীর মতো লাফিয়ে উঠল। আয় ভেতরে আয় শয়তান। তুই ভেবেছিস বিয়ে করে তুই এই বাড়ির মালিক হয়ে যাবি? তুই ভেবেছিস আমার উপর হুকুম চালাবি? আজ তোর শেষ দিন। আরে বিবি সাহেবা শান্ত হন, ফুলদানিটা রেখে দিন, ওটা অনেক দামি। আপনি বরং আমাকে গালি দিন, আমি হজম করে নেব। বিয়ে তো আপনার বাবা দিয়েছে, আমি তো পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার? তুই লোভী। তুই আমার টাকার লোভে বিয়ে করেছিস। এই নে তোর বাসর রাতের গিফট। ঈশিতা সজোরে ফুলদানিটা আকাশের দিকে ছুঁড়ে মারল। আকাশ সরার চেষ্টা করেও পারল না। ফুলদানিটা ঠিক ওর কপালে গিয়ে লাগলো। ঝনঝন করে কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। আকাশের কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। ঈশিতা এক মুহূর্তের জন্য থমকে গেল। রক্ত দেখে ওর বুকটা একটু কেঁপে উঠল, কিন্তু ওটা প্রকাশ করলো না। কি হলো? লাগলো? আরো লাগবে? বের হও আমার রুম থেকে। আকাশ কপালে হাত দিয়ে রক্ত দেখে একটু হাসলো, তারপর টলতে টলতে মেঝেতে বসে পড়ল। উফ মালকিন, আপনার হাতের সই তো দারুণ, ঠিক মাছ কপালে লেগেছে। তবে একটা কথা বলি, রক্তটা কিন্তু আপনার লিপস্টিকের চেয়েও বেশি লাল। রোমান্টিক লাগছে না? মেখে দিব নাকি ঠোঁটে? তুই হাসছিস? তোর রক্ত বের হচ্ছে আর তুই কমেডি করছিস? তুই কি মানুষ নাকি পাথর? পাথর হলে তো আগেই আপনার মন ভেঙে দিতাম। মানুষ বলেই তো ফুলদানিটা কপালে নিলাম। আর শোনেন ঈশিতা বেগম, বিয়ে যেহেতু হয়েই গেছে, এখন থেকে আমি আপনার কাজের ছেলে প্লাস অফিসিয়াল বর। কাল সকালে কিন্তু চাটা আমি নিয়ে আসব, তবে এবার একটু বেশি মিষ্টি দেব, কারণ আমার রক্তে চিনি কম আছে মনে হয়। ঈশিতা আবার একটা বালিশ ছুঁড়ে মেরে বলে, তুই মরিস না কেন? যা এখান থেকে। মেঝেতে শুবি আজকে তুই। আমার খাটের ধারে কাছেও আসবি না। আকাশ মেঝেতে একটা চাদর বিছিয়ে শুয়ে পড়তে পড়তে বলে, মেঝেতেই ভালো মালকিন, ওপরে থাকলে তো আবার ওপর থেকে নিচে ফুলদানির বৃষ্টি পড়ে। ঘুমান এখন, কাল সকালে তো আবার কলেজে গিয়ে আরমান সাহেবকে বলতে হবে, ভাইয়া আমি এখন ঈশিতার লিগেল ড্রাইভার। হা 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 হা। ঈশিতার আগে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। তোকে আমি কালকেই ডিভোর্স দেব, তুই দেখে নিস। ঈশিতা ঘুমানোর চেষ্টা করছে ঠিকই, কিন্তু ওর চোখের সামনে বারবার আকাশের সেই রক্তমাখা হাসি মুখটা ভাসছে। কেন লোকটা এত অপমানের পরেও হাসে? কেন সে পাল্টা আঘাত করলো না? ঈশিতার মনে হালকা একটা খচখচানি শুরু হলো, কিন্তু সেটাও পাত্তাই দিল না। ওদিকে আকাশ মেঝেতে শুয়ে ভাবছে। বিয়ে তো হলো, এখন এই বাঘিনীকে বিড়াল বানানোই হলো আসল চ্যালেঞ্জ। সকালের মিষ্টি রোদটা যখন জানালা দিয়ে ঈশিতার চোখে পড়ল, তখন ওর মেজাজটা এমনিতেই তিরিক্কি হয়ে গেল। কালকে জবরদস্তি বিয়ে হলো আর কপালে ফুলদানি মারার স্মৃতিটা মনে পড়তেই ও ধরফর করে উঠে বসলো। তাকিয়ে দেখে ঘরের এক কোণায় মেঝেতে চাদর মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে আমাদের নবাবজাদা আকাশ। কপালে সেই কালকের ব্যান্ডেজটা তখনও সাদা হয়ে আছে। ঈশিতা বিছানা থেকে নেমেই এক পা দিয়ে সজোরে আকাশের পেটে একটা লাথি মারলো। এই ওঠ বলছি, লজ্জা করে না তোর? সূর্য মাথায় উঠে গেছে আর তুই এখনো হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছিস। তুই নিজেকে এবারের জামাই মনে করিস নাকি? কাল রাতে যে কবুল বলেছিস তার অহংকার এখন মাটিতে পড়ছে না, তাই না? তুই এই বাড়ির 24 ঘন্টার কেনা গোলাম, বুঝলি? ওঠ। ওরে বাবারে, ভূমিকম্প হলো নাকি? নাকি মালকিন আবার ফুলদানি ছুঁড়ে মারলেন? আকাশ ঘুমের ঘোরে লাফিয়ে উঠে বসে। সে চোখ কসলাতে কসলাতে ঈশিতার দিকে তাকিয়ে একগাল হাসলো। শুভ সকাল বিবি সাহেবা। তা বাসর রাতের পর সকালে কি লাথি দিয়ে বরণ করার নতুন কোনো নিয়ম চালু করলেন? মুখ সামলা, তোর সাহস তো কম না। তুই এখনো এখানে শুয়ে আছিস কেন? যা গিয়ে বাগানের ঘাস কাট আর ড্রয়িং রুমটা সাফ কর। বাড়ির জামাই হওয়ার স্বপ্ন ভুলে যা। তুই আমার জুতো পালিশ করারও যোগ্য নোস। আরে বস শান্ত হন, জামাই হইছি বইলাই তো এত আরামে ঘুমালাম। মেঝেটা কিন্তু আপনার খাটের চেয়েও আরামের। আর কাজ তো করবই, কাজ করলে কি আর কেউ ছোট হয়? আমি বরং যাই, আপনার জন্য এক কাপ কড়া আদা চা বানিয়ে আনি। আপনার গলার আওয়াজটা যে হারে বাড়ছে, তাতে তো পাড়ার লোক ভাববে আমি আপনাকে মারধর করছি। তুই যাবি এখান থেকে? এক্ষুনি যা, তোকে দেখলে আমার পিত্তি জ্বলে যায়। ঠিক তখনই ঘরের দরজায় টোকা পড়ল। ঈশিতার বাবা মোজাম্মেল সাহেব আর মা শাইলা বেগম মিষ্টির প্লেট হাতে ঘরে ঢুকলেন। ওনাদের চোখে মুখে তৃপ্তির হাসি।
কিরে মা, সকালেই ঝগড়া শুরু করলি? আকাশ এখন আর এই বাড়ির কাজের ছেলে নয়, ও এখন আমাদের বাড়ির বড় জামাই। আকাশ বাবা, তুমি কেন নিচে আসছিস? ঈশিতা কি তোকে খাটে উঠতে দেয়নি? আব্বা, তুমি কি এখনো এই নাটকটা চালিয়ে যাবে? আমি একে বর মানি না। ও একটা সাধারণ মালি। ও আমার পায়ের তলার ধুলো। ও আমার রুমে কেন থাকবে? একে এক্ষুনি বের করো। আকাশ মোজাম্মেল সাহেবের দিকে তাকিয়ে কাচুমাচু মুখে বলে। বাদ দিন না আঙ্কেল, ঈশিতা ম্যাম আসলে এখন অভ্যস্ত হতে পারেননি। কাজ করলে তো কেউ ছোট হয় না। আমি বরং যাই, বাগানের কলটা ঠিক করা দরকার। বিয়ের খুশিতে এটাও মনে হয় বেশি পানি ছাড়ছে। আমি যাই, আপনারা কথা বলেন। শাইলা বেগম আকাশের মাথায় হাত রেখে বলে। দেখছিস ঈশিতা, ছেলেটার মন কত বড়, তুই হীরা চিনতে পারলি না রে মা। আজ তোদের বিয়ের অনুষ্ঠান হবে, কাল তো হুট হাট করে হলো। আজ আমাদের কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আসবে, তোদের সুন্দর করে সাজাতে হবে। অনুষ্ঠান? মা, তোমরা কি আমাকে পাগল করার কসম খেয়েছো? আমি এই লুঙ্গি পরা পোলার সাথে স্টেজে বসবো? মানুষ হাসবে না? আমার বান্ধবীরা তো আমাকে জ্যান্ত পুড়িয়ে মারবে। আমি কোনো অনুষ্ঠানে যাব না। ঈশিতা, এটা আমার আদেশ, কোনো কথা হবে না। তুই রেডি হবি। আর আকাশকেও আমি পাঞ্জাবি কিনে দিয়েছি। সব আয়োজন শুরু হয়ে গেছে। দুপুর গড়িয়ে বিকাল, পুরো বাড়িতে সাজ রব। ডেকোরেশনের লোকজন কাজ করছে। রান্নাঘরে বিশাল বড় ডেকচিতে বিরিয়ানি আর রোস্টের সুগন্ধে মমো করছে এলাকা। আকাশ পাঞ্জাবি পরার বদলে আবার সেই পুরনো গেঞ্জি পরে রান্নাঘরে ঢুকে পড়েছে। সে বাবুর্চিকে সাহায্য করছে, মশলা বাটছে, আবার কখনো নিজেই খুন্তি নাড়ছে। ঈশিতা উপর থেকে সব দেখছিল। ওর মনে মনে একটা শয়তানি বুদ্ধি এলো। আচ্ছা, এই রান্নায় যদি আমি এক গাদা লবণ আর মরিচ ঢেলে দিই, তবে তো বাবার মান সম্মান ধুলোয় মিশবে, আর সব দোষ আকাশের হবে। তখন তো ওকে ঘাট ধরে বের করা হবে। ঈশিতা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকলো। আকাশ তখন বড় ডেকচিটা রেখে পাশের ঘরে লবণ আনতে গেছে। ঈশিতা দ্রুত এক বাটি লবণ নিয়ে বিরিয়ানির ডেকচিতে ঢালতে যাবে, ঠিক তখনই ওর হাতটা কেউ শক্ত করে ধরে ফেলল। তাকিয়ে দেখে আকাশ, ওর চোখে সেই দুষ্টুমি মাখানো হাসি। আকাশ ঈশিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে। কি মালকিন, নিজের বাপের মান সম্মান লবণ দিয়ে ধুয়ে দিতে চান? আমি জানতাম আপনি এমন কিছু করবেন, কিন্তু ভুলে যাবেন না আপনার এই চাকর বরটা কিন্তু সব দিক থেকে চোখ রাখে। এই লবণটা বরং আপনার মেজাজে মাখান, কাজে দেবে। ঈশিতা লজ্জা আর অপমানে লাল হয়ে যায়। তুই আমাকে ফলো করছিস? ছাড় আমার হাত, শয়তান কোথাকার। আকাশ হাত না ছেড়ে আরো কাছে এসে বলে। লজ্জা পেলেন না কি বস? গাল দুটো তো দেখি টমেটোর মতো লাল হয়ে গেছে। যান গিয়ে সাজুগুজু করেন, রান্নাটা আমাকেই করতে দিন। মেহমানরা যেন খেয়ে বলে ঈশিতার বরটা শুধু দেখতেই হিরো না, হাতের কাজও জব্বর। ঈশিতা হাত জাকিয়ে সরিয়ে দিয়ে বলে। তোকে আমি দেখে নেব, তোকে এবার জমের দুয়ারে পাঠাবো। ঈশিতার আগে গজগজ করতে করতে নিজের রুমে চলে এলো। ওর চোখে জল চলে এসেছে। কেন সে এই লোকটার কাছে বারবার হেরে যাচ্ছে? সে একা একা রুমে চিৎকার করতে লাগলো। আমি তোকে ঘৃণা করি আকাশ, তোকে আমি ধ্বংস করে দেব। ঠিক তখনই ওর ছোট বোন অন্তরা রুমে ঢুকলো। ওর হাতে একটা ভারী কাজ করা লেহেঙ্গা আর দামি ব্লাউজ। আপু নে, এটা পরে নে, মেহমানরা চলে এসেছে। তোকে আজ অপসরের মতো লাগা চাই, নয়তো দুলা ভাইয়ের নজর তো অন্যদিকে চলে যাবে। আমি গেলাম, আমার আর সাজা বাকি। অন্তরা চলে যাওয়ার পর ঈশিতা অনিচ্ছা সত্ত্বেও সাজতে শুরু করলো। সে ওর জামা পাল্টে ভারী লেহেঙ্গাটা পরলো। এবার এলো আসল বিপদ। ব্লাউজটা পরে সে দেখে ওর পিঠের হুকগুলো কোনোভাবেই লাগাতে পারছে না। ব্লাউজটা বেশ টাইট ফিটিং। সে হাত উল্টে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই হুক পর্যন্ত পৌঁছাতে পারছে না। ওদিকে নিচ থেকে বাবার ডাক শোনা যাচ্ছে। ধুর, মৃতটা কোথায় গেল? অন্তরা, অন্তরা, এদিকে আয় তো। কেউ নেই তো নাকি এই বাড়িতে? ঠিক তখনই দরজার পর্দা সরিয়ে আকাশ ঘরে ঢুকলো। ও এখন নীল রঙের একটা সিল্কের পাঞ্জাবি পরেছে, চুলে জেল দিয়ে পরিপাটি করে আঁচড়ানো। ওকে দেখে যে কেউ ভাববে কোনো সিনেমার হিরো। আকাশ ঘরে ঢুকে ঈশিতাকে দেখে একদম থমকে গেল। আয়নার সামনে ঈশিতা দাঁড়িয়ে আছে, শুধু পেটিকোট আর ব্লাউজ পরা, পিঠটা একদম খোলা। ধবধবে সাদা পিঠের উপর কালচে চুলের গোছা পড়ে আছে। ঈশিতার শরীরের ভাঁজ দেখে আকাশের হার্টবিট এক মুহূর্তের জন্য থমকে গেল। ওর সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আকাশ গলা পরিষ্কার করে জড়তা নিয়ে বলে। মালকিন, আমি বড় সাহেব ডাকছেন আপনাকে।
ঈশিতা আয়নার দিকে তাকিয়ে আকাশকে দেখে প্রথমে চিৎকার করতে চাইল, কিন্তু তারপর অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। আকাশ, তুই তুই যাস না প্লিজ, আমার দিকে ফিরে তাকা। এই এই হুকগুলো লাগাতে পারছি না। মিতু আর অন্তরা কাউকেই পাচ্ছি না, সবাই মেহমান নিয়ে ব্যস্ত। তুই কি একটু সাহায্য করবি? আকাশ একটু থতমত খেয়ে যায়। আমি আমি কিভাবে, মানে আমি তো পরপুরুষ। ও সরি, আমি তো বর। তা হুক লাগানো কি আমার ডিউটির মধ্যে পড়ে বস, নাকি এর জন্য আলাদা বোনাস পাবো? ইয়ার কি করিস না, এক্ষুনি মেহমান চলে আসবে। প্লিজ লাগিয়ে দে। আর শোন, একদম তেরামি করবি না। আকাশ ধীরে ধীরে ঈশিতার পেছনে গিয়ে দাঁড়ালো। ঈশিতা আয়নার দিকে তাকিয়ে দেখছে। আকাশ যখন ওর খোলা পিঠের কাছে গেল, ঈশিতার শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল। এক অদ্ভুত শিহরণ ওর সারা শরীরে বয়ে যাচ্ছে। আকাশ ওর বড় হাতটা ঈশিতার পিঠের উপর রাখলো। হাতের স্পর্শ লাগতে ঈশিতা শিউরে উঠল। ও চোখ বন্ধ করে ফেলল। আকাশের হাতের আঙ্গুলগুলো যখন ঈশিতার উষ্ণ পিঠের চামড়ায় ঘষা খাচ্ছিল, তখন ঈশিতার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। ও বুঝতে পারছে ওর হার্টবিট ড্রাম বাজানোর মতো আওয়াজ করছে। আকাশ খুব নিচু স্বরে ঈশিতার কানের কাছে মুখ নিয়ে বলে, বস, আপনার পিঠটা তো দেখি বরফের মতো ঠান্ডা, কিন্তু আপনি তো কাঁপছেন। ভয় পাচ্ছেন নাকি, নাকি প্রথমবার আপনার চাকর বরের স্পর্শে শরীরটা সাড়া দিচ্ছে? চুপ চুপ কর, তুই শুধু হুকগুলো লাগা। এত কথা বলিস কেন? আকাশ ধীরে ধীরে একটা একটা করে হুক লাগাচ্ছে আর ওর আঙ্গুল দিয়ে ঈশিতার পিঠে হাত বুলাচ্ছে। আপনি যত রাগই করেন না কেন ঈশিতা, আপনার শরীর কিন্তু মিথ্যা বলে না। দেখুন আপনি কিভাবে কাঁপছেন। আপনার এই ফর্সা পিঠে আমার হাতের দাগগুলো কেমন ফুটছে, দেখছেন আমায়? আকাশ হুক লাগানো শেষ করে ওর হাত দুটো ঈশিতার কাঁধের উপর রাখলো। সে আয়নায় ঈশিতার চোখের দিকে তাকিয়ে রইল। ঈশিতা চোখ খুলে দেখলো আকাশের চোখে আজ কোনো বিদ্রুপ নেই, আছে এক গভীর তৃষ্ণা আর ভালোবাসা। আকাশ ঈশিতার কাঁধে ছোট করে একটা চুমু খেলো। ঈশিতা ঝট করে ঘুরে দাঁড়ালো, ওর দু হাত আকাশের বুকের উপর। ও আকাশকে ধাক্কা দিয়ে সরাতে চাইলো, কিন্তু ওর হাত যেন অবশ হয়ে গেছে। আকাশের পাঞ্জাবির ভেতর থেকে সেই পরিচিত পুরুষের ঘ্রাণটা ওকে মাতাল করে দিচ্ছে। আকাশ, তুই কি করছিস? এটা ঠিক না। তুই আমার কাজের লোক শুধুমাত্র। আকাশ ঈশিতার কোমর জড়িয়ে ধরে নিজের আরো কাছে টেনে নিল। আপনার এই ফর্সা পিঠে আমার হাতের দাগগুলো কেমন ফুটছে, দেখছেন আয়নায়? আজ থেকে আমি আপনার সব কিছু ঈশিতা। আপনি চাইলেও আমাকে সরাতে পারবেন না। এই যে আপনার হার্টবিট এখন পাগলের মতো ডাকছে আমাকে, এটা কি শুনতে পাচ্ছেন না? আপনার এই আভিজাত্যের আড়ালে যে একটা তৃষ্ণার্ত মেয়ে লুকিয়ে আছে, তাকে আমি আজ বের করেই ছাড়বো। আকাশ ধীরে ধীরে মুখ নামালো ঈশিতার দিকে। ঈশিতা চোখ বুঝে ফেলল। ও যেন এক মায়াবী ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছে। ও জানতো ও আকাশকে ঘৃণা করে, কিন্তু এই মুহূর্তে ওই ঘৃণাটা যেন কোথাও মিলিয়ে গেছে। আকাশে ঠোঁট যখন ঈশিতার গলার কাছে স্পর্শ করলো, ঈশিতা অস্ফুট এক শব্দ করে আকাশের পাঞ্জাবিটা খামচে ধরল। দুজনেই এক গভীর রোম্যান্সের অতলে হারিয়ে যাচ্ছিল। ঠিক তখনই বাইরে থেকে অন্তরার চিৎকার শোনা গেল। কি রে আপু, তুই এখনো বের হচ্ছিস না কেন? সব গেস্ট চলে এসেছে। আপু কই তুই? আকাশ ভাই কি তোর সাথেই আছে নাকি? অন্তরার ডাকে দুজনের হুঁশ ফিরল। ঈশিতা এক ঝটকে আকাশকে সরিয়ে দিয়ে নিজের ওড়নাটা ঠিক করতে লাগলো। ওর মুখ তখন লাল হয়ে গেছে লজ্জায় আর উত্তেজনায়। আকাশও একটু অপ্রস্তুত হয়ে চুলে হাত বুলালো। তুই তুই এক্ষুনি যা, নিচে যা, আমি আসছি। আর খবরদার, যা হয়েছে তা যেন কেউ না জানে। আকাশ আবার সে পুরনো তেরা হাসিটা ফিরিয়ে এনে বলল, যা হয়েছে তা তো আপনার পিঠের ওই লাল দাগগুলোই জানে বস। আমি নিচে যাচ্ছি, তাড়াতাড়ি নামুন। বাঘিনীকে কিন্তু আজ বেশ সুন্দরী লাগছে। আকাশ শেষ দিতে দিতে রুম থেকে বেরিয়ে গেল। ঈশিতা আয়নার দিকে তাকিয়ে দেখল নিজের বিধ্বস্ত চেহারা। ও নিজের উপরই রেগে গেল। আমি কি তবে সত্যি এই লোকটার মায়ায় পড়ে যাচ্ছি? না না, এটা স্রেফ একটা শারীরিক শিহরণ। আমি ঈশিতা চৌধুরী, আমি কোনো কাজের ছেলের প্রেমে পড়তে পারি না। কিন্তু ঈশিতা জানতো না আজকের এই রাতটা ওর জীবনের সব হিসেব নিকেশ বদলে দিতে চলেছে। বিকেলের হলদে রোদটা মরে গিয়ে এখন সন্ধ্যা নেমেছে। গুলশানের চৌধুরী ভিলা এখন আলোয় ঝলমল করছে। বসার ঘরে দামি দামি সোফায় বসে আছেন ঈশিতার আত্মীয় স্বজন আর ধনাঢ্য ব্যবসায়ীরা। টেবিলে থরে থরে সাজানো কাবাব, সামোসা আর দামি সব মিষ্টি। সবাই হালকা নাস্তা পানি করছে আর নিচু স্বরে কানাঘুষা করছে। হুট করে কাল রাতে ঈশিতার বিয়ে হয়ে গেল কিভাবে? ঈশিতা একটা গাঢ় নীল রঙের লেহেঙ্গা পরে সিঁড়ি দিয়ে নামছে। ওর চেহারায় আভিজাত্য থাকলেও ভেতরের মেজাজটা আগ্নেয়গিরির মতো। ঠিক ওর পেছনেই আকাশ। নীল রঙের পাঞ্জাবি তোকে চেনাই যাচ্ছে না, যেন কোনো রাজপুত্র
ভুল করে ওই বাড়িতে ঢুকে পড়েছে। মোজাম্মেল সাহেব গলা পরিষ্কার করে সবার উদ্দেশ্যে বললে, ভাই সাহেবরা, একটু মনোযোগ দিন। আপনাদের সবাইকে হুট করে ডেকেছি কারণ কাল রাতেই আমার মেয়ে ঈশিতার বিয়ে হয়ে গেছে। আর এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আকাশ, সে আমার জামাই। এখন থেকে এই বাড়ির এবং আমার ব্যবসার বড় একটা অংশ সে সামলাবে। মোজাম্মেল সাহেব গলা পরিষ্কার করে সবার উদ্দেশ্যে বলে। পুরো ঘর যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর শুরু হলো গুঞ্জন। ঈশিতার বান্ধবী শিলা, রুহিয়া, সুমি এক কোণায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল। তারা হু হু করে হেসে উঠল। শিলা কাপটা টেবিলে রেখে এগিয়ে এসে বলে, ও মাই গড আঙ্কেল, আপনি কি জোক করছেন? এই ছেলেটা তো আপনার বাগানের মালি ছিল। কালও দেখলাম গামছা কাঁধে ঘাস কাটছে। ঈশিতা, তোর চয়েস কি এতটাই নিচে নেমে গেল যে শেষ পর্যন্ত এই ঝাড়ুদারকে বর বানাতে হলো? আরে শিলা, তুই বুঝছিস না, ঈশিতার হয়তো ইদানিং অর্গানিক সবজির শখ হয়েছে, তাই মালিকে ঘরে তুলে নিয়েছে। কি রে ঈশিতা, বাসর রাতে কি ও তোকে গোলাপ ফুলের বদলে লাউ কুমড়ো গিফট করেছে? ঈশিতার অপমানে শরীর কাঁপছে, কিন্তু ও এখন সবার সামনে আকাশকে ছোট করতে চায়। তোরা ঠিকই বলেছিস। আব্বা আসলে আবেগে পড়ে এই ঘটনা ঘটিয়েছেন। আমি কি আর সাত করে এই রাস্তার ছেলেকে বিয়ে করেছি? ও তো এই বাড়ির একটা টোকাই মাত্র। বাবা চেয়েছে তাই একটা সাইন করে দিয়েছি। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আকাশ শান্তভাবে দাঁড়িয়েছিল, কিন্তু ঈশিতার কথা শুনে ওর চোখের দৃষ্টি একটু কঠিন হলো। সে হেসে বলল, ঠিকই তো বলেছেন বস, আমি তো আসবাবপত্রই। তবে মনে রাখবেন, দামি আসবাবপত্র কিন্তু ঘরের শোভা বাড়ায়, আর সস্তা মানুষ শুধু অন্যের গীবত গায়। শিলা আপা, আপনার মেকআপটা কিন্তু একটু ফেটে গেছে। আয়নায় গিয়ে নিজের আসল চেহারাটা দেখে নিন না একবার। আত্মীয় স্বজনরাও হাসাহাসি শুরু করলো। মোজাম্মেল সাহেব রাগে কাঁপছেন। ওরা নিজের মেয়ের মুখে এমন কথা তিনি আশা করেননি। থামো তোমরা। যারা আমার জামাইকে সম্মান করতে জানো না তারা এখনই এই বাড়ি থেকে বিদায় হও। ঈশিতা, তুমি কি পাগল হয়ে গেছিস? নিজের স্বামীকে সবার সামনে এভাবে অপমান করলি? আমি কোনো স্বামীকে চিনি না। ও একটা চাকর, আর ও আজীবন চাকরই থাকবে। আত্মীয়রা একে একে বিদায় নিল। পরিবেশটা বিষিয়ে গেল। গেস্টরা চলে যাওয়ার পর আকাশ মোজাম্মেল সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। ওর মুখে সেই চিরচেনা হাসি নেই। কাজটা আপনার মেয়ে ভালো করলেন না আঙ্কেল। আপনার সম্মান বাঁচাতে আমি অনেক কিছু করতে পারি, কিন্তু আপনার মেয়ে যেভাবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে অন্যদের সাথে তাল মিলালো সেটা মেনে নেওয়া কঠিন। যাই হোক, আমি একটু বাইরে যাচ্ছি। মোজাম্মেল সাহেব আকাশের হাত ধরে। বাবা আকাশ, রাগ করিস না, মেয়েটা অবুঝ, তুই ওকে একটু সময় দে। ঈশিতা, তুই যা করেছিস তার জন্য তোর লজ্জিত হওয়া উচিত। ঠিকই তো করেছি। ওর জায়গা ওকে বুঝিয়ে দিয়েছি। হীরা আর কাজ কি এক হয়? না না, আমি একদম ঠিক করেছি। ও নিজেকে বড় জামাই মনে করেছিল, এখন বুঝবে ঠেলা। রাত গভীর হয়েছে। পুরো বাড়ি নিঝুম। ঈশিতা ওর রুমে গিয়ে একা একা গজগজ করছে। ও ভাবছে আকাশ আজ আর রুমে আসবে না, কিন্তু কিছুক্ষণ পরেই দরজা খুলে আকাশ ঢুকলো। ওর চেহারা থমথমে। বেরো, রুম থেকে বেরো বলছি। কেন ঢুকেছিস এখানে? সবার সামনে অপমান করার পরেও তোর লজ্জা লাগে না? আকাশ দরজা লক করে দিয়ে বলে, বেরোবো কেন? আমরা এখন স্বামী স্ত্রী। বাড়ির লোক জানে আমি ভেতরে আছি। এখন বেরোলে লোকে কি বলবে? বলবে ঈশিতার বর বাসর রাতেই পালাচ্ছে। ঈশিতা বিছানা থেকে নেমে এসে বলে, কিসের স্বামী তুই? তোকে স্বামী মানি না আমি। তুই আমার ঘরের ময়লা পরিষ্কার করতিস। আজ আমার ঘরে শুবি? তোকে আমি সরাবো না। তোকে আমি জুতোর তলায় রাখবো। চাকর কোনোদিন বর হতে পারে না। আকাশ হেসে দিয়ে ওর খুব কাছে এগিয়ে এলো। চাকর বর হলে কিন্তু সুবিধা অনেক বস। ঘর মোছাও হবে, আবার রোমান্সও হবে। আলাদা করে খরচ করতে হবে না। আপনার মেজাজটা কি এখনো ঠান্ডা হয়নি? ঈশিতা ধাক্কা দিয়ে সরাতে চাইল। একদম কাছে আসবি না। তুই আমার ঘৃণা পাওয়ারও যোগ্য নস। ঠিক তখনই হঠাৎ জানালার বাইরে একটা খটখট শব্দ হলো। ঈশিতা জানালার দিকে তাকাতেই দেখলো একটা সাদা ছায়া জানালার কাচের ওপাশে ভাসছে। ওটার মুখটা বিভৎস, চোখগুলো লাল হয়ে জ্বলছে। ঈশিতা ভয়ে আকাশ ছোঁয়া চিৎকার দিয়ে বলল, আহ, ভূত ভূত! আকাশ দেখ, ওটা কি? ঈশিতা ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে এক লাফে গিয়ে আকাশকে জড়িয়ে ধরল। ওর মুখটা আকাশের বুকে গুজে দিল। ও তরতর করে কাঁপছে। আকাশ প্রথমে একটু অবাক হলো, তারপর ও ঈশিতাকে শক্ত করে বুকের সাথে ঝাপটে ধরল। শান্ত হন ঈশিতা, আমি আছি তো। ভূত আপনাকে কিচ্ছু করতে পারবে না। বাঘিনী কি ভূতের ভয় কাঁদে? দেখুন আমি আপনাকে কত শক্ত করে ধরে আছি।
ঈশিতা ভয়ে আকাশের শার্ট খামচে ধরল। আকাশের শরীরের উষ্ণতা ওর ভয়টাকে ধীরে ধীরে এক অদ্ভুত নেশায় পরিণত করেছে। আকাশের হাত যখন ঈশিতার পিঠের উপর দিয়ে নিচে নামলো, ঈশিতা এক মুহূর্তের জন্য শিউরে উঠল। ও জানতো ও ওকে ঘৃণা করে, কিন্তু এই বিপদে আকাশে ওর একমাত্র আশ্রয়। আকাশ ঈশিতার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। ঈশিতার চোখে জল আর ভয়। আকাশ আর দেরি করল না, ও নিচু হয়ে ঈশিতার ঠোঁটে নিজের ঠোঁট রাখলো। ঈশিতা প্রথমে একটু বাধা দিতে চাইল, কিন্তু পরক্ষণেই ও যেন এক মায়াবী কুয়াশায় তলিয়ে গেল। ও আকাশকে পাল্টা জড়িয়ে ধরল। এসিটা তখনও 18 ডিগ্রিতে চলছে, কিন্তু ঘরের ভেতরটা আগুনের মতো তপ্ত। আকাশ ঈশিতাকে পাজা কোলা করে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। ঈশিতার লেহেঙ্গার ওড়নাটা মেঝেতে লুটিয়ে পড়ল। আকাশের উন্মত্ত হাতগুলো ঈশিতার ফর্সা উন্মুক্ত পিঠে আর কোমরে হেলা করছে। ঈশিতা আকাশের গলার উপর দিয়ে হাত বুলিয়ে দিচ্ছে। ওর নখগুলো আকাশের পিঠে বসে যাচ্ছে। আকাশের গভীর চুমু আর উত্তপ্ত নিঃশ্বাস ঈশিতার গলার খাজে এক মাতাল করা শিহরণ জাগাচ্ছে। ঈশিতা যেন সব ভুলে গেল, কে চাকর কে বস, সব ধুলোয় মিশে গেল। আকাশের পেশিবহুল শরীর যখন ঈশিতার কামনীয় শরীরের উপর চেপে বসলো, ঈশিতা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বুঝল। ওর শরীরের প্রতিটি রক্তকণিকা যেন আজ আকাশের স্পর্শের জন্য হাহাকার করছিল। আকাশের ঠোঁট যখন ঈশিতার শরীরের প্রতিটি ভাঁজে নিজের চিহ্ন এঁকে দিচ্ছিল, ঈশিতা যন্ত্রণায় আর সুখে আর্তনাদ করে উঠল। সারা রাত চলল এই নিষিদ্ধ প্রেমের উৎসব। ঘৃণাগুলো পুড়ে ছাই হয়ে ঝরল বিছানায়। নিস্তব্ধ রাত সাক্ষী হয়ে রইল দুই অসম মানুষের পূর্ণ মিলনের। ঈশিতার হুঁশ ফিরল রাত 3টেই। সে দেখল সে আকাশের বুকের উপর মাথা রেখে অঘরে ঘুমাচ্ছে, চাদর দিয়ে দুজনেই ঢাকা। হঠাৎ ওর মনে পড়ল কাল কি হয়েছে। সে এক ঝটকায় উঠে বসলো। ঈশিতা নিজের পোশাক ঠিক করতে করতে চিৎকার করে, এ কি করলাম আমি? ছি ছি, তুই আমাকে ম্যানুপুলেট করেছিস, তুই আমার সাথে। আকাশ আলসেমি করে চোখ খুলে শুয়ে থেকেই হাসলো। ও মা, এখন তো দেখি ভোল পাল্টে গেল। রাতে তো আপনি আমাকে টেনে ধরেছিলেন, আমার হ্যান্ডসাম চেহারা দেখে লোভ সামলাতে পারছিলেন না মনে হয়। আমাকে তো প্রায় ধর্ষণই করে ফেলেছিলেন বস। এখন বলেন ম্যানিপুলেট? ইয়ার কি হচ্ছে? হ্যাঁ? ঈশিতার আগে আগুন হয়ে একটা বালিশ ছুঁড়ে মেরে বলে, মুখ বন্ধ কর শয়তান, তুই সুযোগ সন্ধানী। তুই এক্ষুনি আমার রুম থেকে বেরো, তোকে আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। বেরো বলছি। ঈশিতা আকাশকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে ধরাম করে দরজা বন্ধ করে দিল। আকাশ দরজার ওপাশে দাঁড়িয়ে হাহা করে হাসতে লাগলো। ঠিক তখনই ঈশিতার ছোট বোন অন্তরা সিঁড়ি দিয়ে উকি দিল। ও আকাশের কাছে এসে হাই ফাইভ দিল। কি দিলা ভাই, প্ল্যান সাকসেস। ওই জানালার ভূতটা কিন্তু আমি আর মিতু আপু মিলে সাজিয়েছিলাম। আপু তো ভূতের ভয়ে আপনার ওপর ঝাঁপিয়ে পড়েছে নিশ্চয়। তোরা আস্ত একটা শয়তান। তবে তোর আপু কিন্তু আসলে খুব নরম। ওপরের খোলসটা ভাঙতে আরও কয়েকটা ভূত লাগবে মনে হয়। যা এখন পালা, তোর আপু দেখলে তোকে জ্যান্ত খাবে। ঈশিতা রুমের ভিতরে পায়চারি করছে। ওর মাথায় শুধু আকাশের সাথে কাটানো রাতের সেই মুহূর্তটুকু ঘুরছে। সে ভাবলো একটু ঘুমোবে, কিন্তু ঘুমোলেই সে আকাশকে স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখছে আকাশ এক বিশাল প্রাসাদের রাজা, আর সে ওর দাসী হয়ে পা টিপে দিচ্ছে। আবার দেখছে আকাশ ওকে কোলে করে বৃষ্টির মধ্যে নাচছে। ঈশিতা স্বপ্নেই চিৎকার করে উঠল, না। হঠাৎ বাইরে আবার সে খসখস আওয়াজ আর পেঁচার ডাক শোনা গেল। ঈশিতা ভয়ে কুঁকড়ে গেল। ওর মনে হলো দরজাটা কেউ খামচাচ্ছে। ঈশিতা ভয়ে কাপা গলায় দরজার কাছে গিয়ে বলল, আকাশ, আকাশ, তুই কি ওখানে? আকাশ বাইরে থেকে মেঝেতে শুয়েই হাই দিল। আছি বস, তবে আমি তো এখন বের করা আসামি। আমি কেন ভেতরে আসব? ওখানেই ভূতের সাথে আড্ডা দিন। আকাশ বাইরে থেকে মেঝেতে শুয়েই হাই তুলে। ঈশিতা দরজা একটু ফাঁক করে বলে, প্লিজ ভেতরে আয়, অনেক আওয়াজ হচ্ছে, আমি একা থাকতে পারছি না। আসবো, কিন্তু আমার কন্ডিশন আছে। ভেতরে আসলে কিন্তু আবার রোমান্স হবে। আর হ্যাঁ, ঢোকার আগে আমাকে একটা মিষ্টি করে চুমু দিতে হবে। রাজি? তোর এত বড় সাহস! আমি মরে গেলেও তোকে চুমা দেব না, তুই ওখানেই পচে মর। ঠিক তখনই আবার একটা বিকট আওয়াজ হলো। ঈশিতা আর এক মুহূর্তও দেরি করলো না, দরজাটা হাট করে খুলে আকাশকে এক প্রকার টেনে ভেতরে নিয়ে এলো। ঈশিতা বিরক্ত হয়ে আকাশের গালটা টেনে ধরে 1 সেকেন্ডের জন্য একটা কড়া চুমু খেলো। এই নে, এবার খুশি শয়তান লাঠিয়াল? যা কোনায় গিয়ে শো। আকাশ গালে হাত দিয়ে অবাক হয়ে বলে, বাহ, বাঘিনী তো দেখি এখন শিকার দিতেও শিখে গেছে। তবে চুমুটা কিন্তু খুব একটা ভালো হয়নি, লবণ কম ছিল মনে হয়।
ঈশিতা আকাশকে জড়িয়ে ধরে খাটে বসে পড়ে। তুই কি থামবি? ওই দেখ জানালাটা নড়ছে। ঈশিতা আকাশকে জড়িয়ে ধরে খাটে বসে পড়ে। আকাশ ঈশিতাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে হেসে বলে, ওটা তো বাতাস ঈশিতা, ভূত না। আপনার মনের ভেতর যে প্রেম জেগেছে ওটা তারই আওয়াজ। চুপ করে ঘুমান এখন, আমি আছি তো। সারা রাত ঈশিতা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। সকালের রোদে চৌধুরী ভিলার বাগানটা চিকচিক করছে, কিন্তু ঈশিতা চৌধুরী মেজাজটা আজ খই ভাজার মতো ফুটছে। কাল রাতে সেই ভুতুরে কাণ্ড আর আকাশের বুকে রোম, সবকিছু মনে পড়তেই ওর নিজের উপর নিজের ঘেন্না লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের ঠোঁট খামড়ে ধরল। কেন সে ওই ছোট লোকটার এত কাছে গেল? কেন ও বাধা দিল না? ঈশিতা ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। দেখলো আকাশ ড্রয়িং রুমের সোফায় পা তুলে বসে আয়েশ করে চা খাচ্ছে আর খবরের কাগজ পড়ছে। এই, তোর সাহস তো কম না? তুই এখনো এখানে নবাবের মতো বসে আছিস? ভুলে গেছিস তুই কে? আজ আমার কলেজের সেই বান্ধবীরা লাঞ্চে আসবে। যা এক্ষুনি রান্নাঘরে ঢোক, ঘর দোর সাফ কর। আর শোন, খাবার যদি এক ফোঁটাও এদিক সেদিক হয় তবে তোকে আজ আমি বাড়ির ড্রেনে চুবিয়ে রাখবো। আকাশ কাগজটা নামিয়ে দাঁত বের করে হাসলো। ওরে বাবারে, মালকিন তো দেখি আজ একদম রণচণ্ডী মূর্তি ধরেছেন। তা বাসর রাতে সেই মিষ্টি চুমুটার রেশ কি সকালেই শেষ হয়ে গেল? চা খাবেন এক কাপ? আপনার মাথাটা বড্ড গরম। ঈশিতার আগে ব্যাগ ছুঁড়ে মেরে বলে, মুখ সামলা, ওটা ছিল একটা ভুল। তুই ওটার সুযোগ নিয়েছিস। যা বলছি কাজ কর, রান্নাঘরে যা। আকাশ হেলতে দুলতে উঠে দাঁড়ায়। যাচ্ছি বস, যাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, আমি কিন্তু শুধু ডাল ভাত আর আলু ভর্তা রাঁধতে পারি। আপনার বান্ধবীদের কি ওইসব খাওয়াবো, নাকি আপনি একটু হাত লাগাবেন? আমি তো বিরিয়ানি রাঁধতে জানি না। তুই কিচ্ছু জানিস না। কাল তো বড় বড় কথা বললি। তোকে দিয়ে কিচ্ছু হবে না। চল আমার সাথে, তোকে আজ আমি রান্না শেখাবো আর হাড় ভাঙা খাটুনি খাটাবো। চল। রান্নাঘরে এখন এলাহি কাণ্ড। ঈশিতা অ্যাপ্রন পরে আটা মাখছে জালি কাবাবের জন্য, আর আকাশ পাশে দাঁড়িয়ে আলসেমি করে পেঁয়াজ কাটছে। আকাশ ইচ্ছে করেই পেঁয়াজগুলো বড় বড় করে কাটছে যাতে ঈশিতা রেগে যায়। তুই কি পেঁয়াজ কাটছিস নাকি তলোয়ার চালাচ্ছিস? ছোট করে কাট। আর এই আটার গামলাটা ধর। আকাশ গামলাটা ধরতে গিয়ে ইচ্ছে করে ঈশিতার হাতে একটা ধাক্কা দিল। ও সরি, হাতটা ফসকে গেল। ধাক্কা লাগার সাথে সাথে ঈশিতার হাতের পুরো আটা ছিটকেও নিজের মুখে, চুলে আর গায়ে মাখামাখি হয়ে গেল। ঈশিতাকে এখন দেখতে আস্ত একটা সাদা ভূতের মতো লাগছে। সে চোখ পিটপিট করে আকাশের দিকে তাকালো। আকাশ, তুই এটা কি করলি? আমার নতুন টপসটা নষ্ট হয়ে গেল। উফ, আমি তোকে খুন করব। বস, আপনাকে তো এখন একদম আটা কুমড়ো লাগছে। দাঁড়ান, আমি পরিষ্কার করে দিচ্ছি। আকাশ হাসতে হাসতে ঈশিতার কাছে এগিয়ে এলো। ওর গামছাটা দিয়ে ঈশিতার গালের আটাগুলো মুছতে শুরু করলো। কিন্তু মুছতে মুছতে আকাশের হাতের স্পর্শ ঈশিতার নরম গালে লাগতেই দুজনের মধ্যে এক নীরবতা নেমে এলো। আকাশ হুট করে ঈশিতার কোমর জড়িয়ে ধরে ওকে কিচেন স্ল্যাবের উপর বসিয়ে দিল। ঈশিতা শিউরে উঠল। আকাশের হাত এখন ঈশিতার কোমরের উপর। ও ধীরে ধীরে ঈশিতার পিঠের উপর দিয়ে হাত বুলিয়ে উপরে নিয়ে এলো। ঈশিতার উন্মুক্ত ঘাড়ের কাছে আকাশের তপ্ত নিঃশ্বাস লাগছে। আটা তো পরিষ্কার হয়ে যাবে ঈশিতা, কিন্তু আপনার চোখের এই ভয় আর টান কি পরিষ্কার হবে? আপনি মুখে যতই ঘৃণা দেখান না কেন, আপনার শরীর তো আমার স্পর্শ পেলেই কাঁপতে থাকে। ঈশিতা অসহায়ের মতো আকাশের পাঞ্জাবি হামছে ধরে। ছাড় আকাশ, কেউ দেখে ফেলবে। তুই কি পাগল হয়ে গেছিস? আকাশ ঈশিতার কানের লতিতে ছোট একটা কামড় দিয়ে বলে, আমি তো আপনার রূপেই পাগল বস। কাজের ছেলে হলেও তো আমি আপনার মনটা পড়তে পারি। এরপর কিছুক্ষণ রান্নাঘরে চলল এক নিবিড় রোম্যান্স। ঈশিতা নিজেকে সামলাতে পারছিল না। ওর মনে হচ্ছিল সে আগুনের খুব কাছে চলে গেছে। হঠাৎ ও আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং রান্নাঘর থেকে দৌড়ে পালালো। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে সে হাঁপাতে লাগলো। ঈশিতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলছে। এসব কি হচ্ছে আমার সাথে? কেন আমি বারবার ওর কাছে নিজেকে সঁপে দিচ্ছি? ও তো একটা সাধারণ চাকর। সবার সামনে ওকে অপমান করি, অথচ আড়ালে ও স্পর্শ করলে আমি গলে যাই। না, এটা হতে পারে না। দুপুরে ঈশিতার বান্ধবীরা শিলা, রুহি আর নিপুণ চলে এলো। বাড়ির বড়রা কেউ নেই। ঈশিতার বাবা মা আর বোন অন্তরার কলেজের এডমিটের জন্য বাইরে গেছে। বাড়িতে এখন ঈশিতা আর আকাশ ডাইনিং টেবিলে বসেই আছে। ডাইনিং টেবিলে সবাই আছে। আকাশ এখন সাদা ইউনিফর্ম পরে খাবার সার্ভ করছে। ঈশিতা চাচ্ছে সবার সামনে আকাশকে একদম ছোট করে দিতে। এই আকাশ, এই ঝোলটা
শিলার প্লেটে দে, আর দেখিস যেন হাতে না লাগে। তোকে কতবার বলেছি পরিষ্কার থাকতে, তোর এই নোংরা হাত দেখলে তো খাবার রুচিই চলে যায়। সত্যি ঈশিতা, তোর এই বর তো দেখি এখনো ওয়েটারের কাজই করছে। আঙ্কেল তোকে এই পোলার লগাই ঝোলালো কিভাবে? তোর তো লেভেলেই নয়। শিলা আকাশের পায়ে একটা ল্যাং মেরে বলে, এই ছেলে, এদিকে আয়। আমার গ্লাসে পানি ঢাল, আর শোন, মাথা নিচু করে সার্ভ করবি। তুই তো এবারের বড় জামাই না, বড় গোলাম। ম্যাডাম, মাথা নিচু করে তো তারাই চলে যাদের নিজের কোনো পরিচয় নেই। আমি তো আপনার গ্লাসে পানি ঢালছি কারণ আপনি তৃষ্ণার্ত, আর তৃষ্ণার্ত মানুষকে পানি দেওয়া তো সোয়াবের কাজ। তা ম্যাডাম, আপনার বুদ্ধি কি এখনো ড্রেনেই পড়ে আছে? ঈশিতা, দেখ তোর চাকর কত মুখে মুখে কথা বলে। ঠিক তখনই শিলা একটা শয়তানি বুদ্ধি করলো। সে ইচ্ছে করে একটা ডাল ভর্তি চামচ ঈশিতার গায়ের উপর ফেলে দিল, তারপর ভং ধরে। ও মা, সরি ঈশিতা, ওই আকাশটার গায়ে ধাক্কা লেগে আমার হাত নড়ে গেছে। সব দোষ ওই ছোট লোকটার। ঈশিতা নিজের দামি পোশাক নষ্ট হতে দেখে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে ডাল ছিটকানোর জন্য আকাশকেই দায়ী করলো। আকাশ, তুই কি অন্ধ? তুই কেন শিলার পাশে দাঁড়ালি? তোকে আজ আমি মেরেই ফেলবো। ঈশিতা সজোরে একটা চড় মারলো আকাশের গালে। ড্রয়িং রুমে পিনপত নীরবতা। আকাশ গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, ওর চোখে এক অদ্ভুত কষ্ট। ঈশিতা থামলো না, সে নিজের পা থেকে জুতো খুলে আকাশকে 2-3 বার মারলো। এক্ষুনি এই মেঝের ডাল সাফ কর, সবার সামনে কান ধরে ক্ষমা চা। তুই এবারের আবর্জনা, বুঝলি? জামাই না। আকাশ একদম শান্ত হয়ে গেল। ও কিছু বলতে চাইলো, কিন্তু ঈশিতার ঘৃণার তেজ দেখেও থেমে গেল। ও মাথা নিচু করে ঘর মুছতে শুরু করলো। ঠিক আছে, বস। আপনার রাগ যদি এতেই কমে তবে আমি তাই করব। ঠিক সেই মুহূর্তে ঈশিতার বাবা মোজাম্মেল সাহেব, মা আর অন্তরা বাড়িতে ঢুকলো। তারা ড্রয়িং রুমের অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেল। আকাশ মেঝেতে বসে ডাল মুছছে আর ঈশিতার বান্ধবীরা হাসাহাসি করছে। ঈশিতা, এটা কি হচ্ছে? আকাশে মেঝে মুছছে কেন? আর এই মেয়েগুলো আমার জামাইকে নিয়ে হাসছে। আব্বা, ও আমার দামি জামা নষ্ট করেছে। ও একটা ছোট লোক, ওকে আমি ওর জায়গা বুঝিয়ে দিচ্ছি। তুমি মাঝখানে কথা বলো না। মোজাম্মেল সাহেব রাগে কাঁপতে কাঁপতে শিলা আর বাকিদের দিকে তাকালেন। তোমরা আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও। গেট আউট। আমার জামাইকে অপমান করার অধিকারে তোমাদেরকে দিয়েছে। আঙ্কেল, আমরা তো ঈশিতার বান্ধবী, আর এই মালিটার জন্য আপনি আমাদের অপমান করছেন? হ্যাঁ, করছি। আকাশ আমার ছেলে, ও যদি মালি হয় তবে আমি মালির বাবা। বেরিয়ে যাও তোমরা। বান্ধবীরা অপমানিত হয়ে গজগজ করতে করতে চলে গেল। ঈশিতা তখনও দাঁড়িয়ে ফুঁসছে। বাবা, তুমি একটা সামান্য চাকরের জন্য আমার বান্ধবীদের সাথে এমন করলে? তুমি জানো ওরা সমাজে কত নামি দামি? তুমি এই হীন লোকটার মায়া পড়েছো নাকি? মোজাম্মেল সাহেব ঈশিতার সামনে গিয়ে ওর দিকে স্থির চোখে তাকালেন। হিনকে সেটা আজ সম্মান দেখলো ঈশিতা। তুই একটা হীরা হারিয়ে একটা কাঁচের পিছনে দৌড়াচ্ছিস। আকাশ, তুই ওপরে যা বাবা, কাজটা কাল করিস। আকাশ কোনো কথা না বলে উপরে চলে গেল। ওর চোখে জল ছিল না, ছিল একরাশ অবজ্ঞা। রাত তখন 11টা। ঈশিতা রুমে বসে একা একা ভাবছে। ওর মনটা একটু খচখচ করছে। ও কি বেশি করে ফেললো? কিন্তু ও তো ঠিকই করেছে। আকাশ ওর স্বামী হলেও ও তো আসলে মালি। আকাশ রুমে ঢুকলো। ওর গালে চড়ের দাগটা তখনও বসে আছে। ও কোনো কথা না বলে মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে পড়ল। কি? এখন খুব কষ্ট হচ্ছে? বড় সাহেবের মায়া পেয়ে কি নিজেকে ভিআইপি মনে হচ্ছে? আকাশ শুয়ে থেকে নিচু স্বরে বলল, কষ্ট চড়ে হয় না ঈশিতা, কষ্ট হয় যখন নিজের মানুষ অন্যের সামনে জুতো দিয়ে মানে। যান গিয়ে ঘুমান, আপনার কাজ তো আপনি করেছেন। ঈশিতা ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু চোখের পাতা এক করলেই ওর স্বপ্নে সে রান্নাঘরের দৃশ্য ভেসে আসছে। ও দেখছে আকাশ ওর গালে হাত দিয়ে বলছে, আমি তো আপনার রূপেই পাগল। আবার স্বপ্নে দেখছে আকাশ ওকে ছেড়ে চলে যাচ্ছে, আর ঈশিতা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে। ঈশিতা ঘুমের ঘোরেই ঢুকরে উঠল। আকাশ, যাস না প্লিজ। বাইরে থেকে হঠাৎ একটা বিড়ালের ডাক বা ভূতের গোঙানি শব্দ এলো। ঈশিতা ধরফর করে উঠে বসলো। সারা রুম অন্ধকার। আকাশ, আকাশ জেগে আছিস? বাইরে আওয়াজ হচ্ছে, ওটা কি ভূত? আকাশ বাইরে থেকে কোনো উত্তর দিল না। সে মনে হয় ঘুমিয়ে পড়েছে বা রাগ করে আছে। ঈশিতা পাগলের মতো দরজা খুলে ড্রয়িং রুমে চলে এলো। আকাশ প্লিজ ভেতরে আয়, আমি ভয় পাচ্ছি, জানলা নড়ছে। আকাশ সোফায় শুয়েছিল।
চোখ খুলে দেখলো ঈশিতা ভয়ে কাঁপছে। সে মজা করার সুযোগ ছাড়লো না। ও মা, এখন তো বাঘিনী বিড়াল হয়ে গেল, কেন আসবো? জুতো পেটা খাওয়ার জন্য নাকি আবার চর মারবেন? আপনি তো বলেছিলেন আমি এই ঘরের যোগ্য না, ওখানেই থাকুন একা। ঈশিতা অসহায়ের মতো আকাশের হাত ধরে। না আকাশ, আমি আমি ভুল করেছি, প্লিজ ভেতরে আয়, ওইদিকে আওয়াজ হচ্ছে। আসবো, তবে কন্ডিশন আছে। এবারের কিস্তি একটু ভারী, ঢোকার আগে আমাকে একটা কড়া চুমু দিতে হবে, আর বলতে হবে আকাশ তুমি আমার স্বামী, রাজি? ঈশিতার রাগে আর অপমানে মুখ লাল করে ফেলল। তুই তুই সুযোগ নিচ্ছিস? আমি কখনো বলবো না, তুই এখানেই থাক। ঠিক তখনই একটা বজ্রপাতের শব্দ হলো আর জানালার কাজটা ঝনঝন করে উঠল। ঈশিতা চিৎকার দিয়ে আকাশকে জড়িয়ে ধরল। ঈশিতা বিরক্ত হয়ে আর ভয়ে বলে, ঠিক আছে দিচ্ছি, এই নে। সে আকাশের কপালে আর গালে হুটহাট করে দুটো করা চুমু খেল। আকাশ তুই আমার বর, এবার খুশি? এখন ভেতরে চল। আকাশ হেসে দিয়ে ঈশিতাকে পাজা কোলা করে কোলে তুলে নিল। বাহ, বাঘিনী তো দেখি এখন ট্রেন্ড হয়ে গেছে, তবে এবার কিন্তু রোমান্সটা অন্য লেভেলের হবে বস। তৈরি তো? আকাশ ঈশিতাকে কোলে করে রুমে নিয়ে এলো। দরজা বন্ধ হতেই শুরু হলো এক নতুন ঝগড়া আর রোম্যান্সের দাঙ্গা। ঈশিতা যত রাগ করছে আকাশ ততই ওকে আদর দিয়ে কোণঠাসা করে ফেলছে। রাত কেটে যাচ্ছে খুনসুটি আর এক পশলা বৃষ্টির ছোঁয়ায়। দুজনের মনে ঘৃণা থাকলেও শরীরের স্পর্শ আজ অন্য কোনো গল্প লিখছিল। সকালে আকাশ কিছু না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। গতকালে সে অপমানের পর চৌধুরী বিরার পরিবেশটা একদম থমথমে হয়ে আছে। রাতে দুজনের অনাকাঙ্ক্ষিত রোম্যান্স হলেও আকাশ আজ সকাল থেকে কারোর সাথে কোনো কথা বলেনি। সে চুপচাপ বাগানে গিয়ে নিজের পুরনো মালির ড্রেসটা পরে কাজ করছে। ঈশিতা বারান্দা থেকে দেখছিল আকাশের গালে ওর হাতের চরের দাগটা তখনও হালকা লাল হয়ে আছে। ঈশিতার মনের ভেতরে এক অদ্ভুত অপরাধবোধ কাজ করছে, কিন্তু ওর অহংকার ওকে ক্ষমা চাইতে দিচ্ছে না। হঠাৎ ঈশিতার ফোনে একটা মেসেজ এলো। আরমান পাঠিয়েছে, ঈশিতা, আমাকে করা কলেজের সেই অপমানের শোধ আমি নেবই। তোকে তুলে নিয়ে যাবো আজ, দেখি তোর এই চাকর বর তোকে কিভাবে বাঁচাই। ঈশিতা মেসেজটা দেখে হো হো করে হেসে উঠল। সে ভাবলো আরমান ভয় দেখাচ্ছে। এদিকে আকাশের সাথে করা ব্যবহারের জন্য তার কিছু ভালো লাগছিল না। সে বাড়ি থেকে বের হয়ে নিজের গাড়ি নিয়ে একাই ড্রাইভ করে বের হলো, কিন্তু ও জানতো না আরমানের শয়তানি বুদ্ধি কতদূর গড়াতে পারে। শহরে নির্জন একটা রাস্তার মোড়ে আসতেই ঈশিতার গাড়ির সামনে দুটো কালো রঙের জিপ এসে থামলো। ঈশিতা ব্রেক কষলো। গাড়ি থেকে নামলো আরমান আর ওর ভাড়াটে গুন্ডারা। আরমানের হাতে একটা পিস্তল। আরমান শয়তানি হাসি দিয়ে বলে, কি রে ঈশিতা, খুব তো তেজ তোর। তোর এই মালি বরকে সারা আজ তুই একা কেন? চল আমার সাথে, তোকে আজ আমি এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে কেউ তোকে খুঁজে পাবে না। আরমান তুই তুই এটা কি করছিস? ছেড়ে দে আমাকে, পুলিশ ডাকবো আমি। আরমান ঈশিতার চুল ধরে হ্যাচকা টান দিয়ে বলে, পুলিশ? পুলিশ আসার আগেই তুই শেষ হয়ে যাবে। তোকে আজ আমি শিক্ষা দেব যে আরমানকে অপমান করলে কি হয়। ঠিক তখনই একটা মোটরসাইকেল প্রচন্ড গতিতে এসে আরমানের জিপের সামনে থামলো। মোটরসাইকেল থেকে নামলো আকাশ। ওর পরনে সেই পুরনো ড্রেস, হাতে বাগান কাটার একটা কাঁচি, কিন্তু ওর চোখের দৃষ্টি আজ আগুনের মতো জ্বলছে। আরমান সাহেব, ঈশিতা ম্যামের গায়ে হাত দেওয়ার আগে আপনার হাত দুটো আমার এই কাঁচি দিয়ে কেটে ফেলে দিব, ছেড়ে দিন ওকে। আরে বালি হিরো চলে আসছে, দেখ তোরা, এই চাকরটা এখন আমাকে ভয় দেখাচ্ছে। আকাশ, তুই কি জানিস আমার হাতে কি? এটা খেলনা না, এখনই পালা, নয়তো তোকে কুকুরের মতো মেরে ফেলবো। আকাশ এক পা করে এগিয়ে এসে বলে, মরতে তো একদিন হবেই সাহেব, তবে আজ যদি আমার বসের সম্মানের জন্য মরি তবে ওটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। ঈশিতা আপনি গাড়িতে উঠে পালান, আমি এদের সামলাচ্ছি। আরমান রাগে অন্ধ হয়ে পিস্তলটা আকাশের দিকে তাক করলো। ঈশিতা চিৎকার করে উঠল, আকাশ না। ঠিক তখনই আরমান ট্রিগার টিপল। ঠাস একটা বিকট শব্দ। ঈশিতা দেখলো আকাশ ওর সামনে এসে দাঁড়িয়েছে। গুলিটা সরাসরি আকাশের বাম কাঁধে লাগলো। রক্তে ভিজে গেল ওর পুরনো গেঞ্জিটা। আকাশ যন্ত্রণায় একটু কুকড়ে গেল ঠিকই, কিন্তু ও মাটিতে পড়ল না। সে আহত বাঘের মতো গর্জন দিয়ে আরমানের উপর ঝাঁপিয়ে পড়ল। ওর হাতের কাঁচিটা দিয়ে আরমানের হাতে এক কোপ দিল। আরমান ব্যথায় চিৎকার করে পিস্তলটা ফেলে দিল। ঠিক সেই মুহূর্তে সাইরেন বাজিয়ে পুলিশ এসে হাজির হলো। আকাশ আসার আগেই মিতুকে দিয়ে পুলিশে খবর পাঠিয়েছিল। আরমান আর ওর গুন্ডাদের পুলিশ ধরে নিয়ে গেল।
আকাশ তখন রক্তে ভেজা অবস্থায় মাটির উপর হাঁটু গেড়ে বসে পড়েছে। ঈশিতা দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরলো। ওর দু হাতে এখন আকাশের গরম রক্ত। আকাশ তুই কেন করলি? কেন তুই আমার সামনে এলি? আমি তোকে কত অপমান করেছি, জুতো দিয়ে মেরেছি, তুই কেন আমাকে বাঁচাতে গেলি? আকাশ দুর্বলভাবে হাসলো। ওর ঠোঁট কাঁপছে। ঈশিতা আকাশের মুখটা নিজের বুকে চেপে ধরে অঝরে কাঁদছে। না আকাশ, আমি ভুল করেছি, আমি অন্ধ ছিলাম। তুই চাকর নোস, তুই আমার জীবন, তুই আমার স্বামী। প্লিজ আকাশ, চোখ বন্ধ করিস না। আমি তোকে ছাড়া বাঁচবো না। আমি তোকে ভালোবাসি আকাশ, ভালোবাসি। আকাশ ঈশিতার চোখের পানি মুছে দিয়ে বলে, এই তো এই কথাটা শোনার জন্যই তো এত নাটক করলাম। এখন একটু শান্তিতে ঘুমানো যায়। 3 মাস পর চৌধুরী বেলা ড্রয়িং রুমে আজ উৎসবের আমেজ। আকাশ এখন পুরোপুরি সুস্থ। সে এখন আর মালি ড্রেস পরে না। সে এখন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। ঈশিতা ওর পাশে বসে আছে, ওর মাথায় ঘুমটা। ঈশিতার বান্ধবী শিলা আর রুহিও এসেছে, কিন্তু আজ তারা খুব বিনয়ী। দেখলি তো ঈশিতা, হীরা চিনতে ভুল করেছিলি। আকাশ শুধু আমার জামাই না, ও এই বাড়ির প্রাণ। আর ও কেন চাকর ও ছিল না, ও ছিল তালুকদার গ্রুপের এমডি। অথচ চাকর সেজে তোর অপমান সয়েছে, এ বাড়ি এসেছে শুধু তোকে ভালোবাসে বলে। ঈশিতা আকাশের হাত শক্ত করে ধরে ওর দিকে তাকালো। আমি জানি আব্বা, আমি অনেক বড় ভুল করেছি। আকাশ, তুই কি আমাকে সত্যিই ক্ষমা করেছিস? আকাশ সবার সামনে ঈশিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে, ক্ষমা তো সেদিনই করে দিয়েছি, যেদিন আপনি বাসর রাতে ফুলদানি দিয়ে আমার কপাল ফাটিয়েছিলেন। তবে বস, আজ রাতে কিন্তু কোনো ঝগড়া হবে না। আজ শুধু রোমান্স হবে। আর এবার কিন্তু কোনো ভূত লাগবে না আমাকে জড়িয়ে ধরার জন্য। ঈশিতা লজ্জায় লাল হয়ে আকাশের বুকে একটা কিল মেরে বলে, তুই না একটা শয়তান, সারা জীবন আমার সাথেই থাকবি তো? আকাশ ঈশিতার কপালে একটা গভীর চুমু দিয়ে বলে, সারা জীবন কেন, 7 জনম শুধু তোর মালি হয়েই থাকবো, তোর মনের বাগানের ফুলগুলো ফোটানোর জন্য। ঈশিতা আর আকাশ দুজনে হাসতে লাগলো। বাইরের আকাশে তখন এক চিলতে চাঁদ উঠেছে। ঘৃণা আর অপমানের যে দেওয়াল একসময় ঈশিতা তুলেছিল, আজ তা ভালোবাসার জোয়ারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এক জেদি মালকিন আর এক দাঙ্গাবাজ কাজের ছেলের এই অসম লড়াই শেষ পর্যন্ত এক পূর্ণ রোমান্টিক পরিণয়ে শেষ হলো। সমাপ্ত।